নমস্কার, আমি ডক্টর পরিমল বেরা দ্বিতীয় পর্যায়ের টিচার্স ইন্টারেক্টিভ ট্রেনিং প্রোগ্রাম ফর ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস প্রোগ্রাম স্টার্ট করছি। আজকে আমার আলোচ্য বিষয় ইউডিএল বেসড লেসন প্ল্যান ফর ইনক্লুসিভ এডুকেশন। আমি আমার সেশন স্টার্ট করবার আগে একটু কৃতজ্ঞতা স্বীকার করে নেব। প্রথমেই ধন্যবাদ জানাই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে এরকম একটা সুন্দর ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাইব প্রফেসর মৈত্রী ভট্টাচার্য ম্যামকে, ডিরেক্টর জেবিএন এসটিএসকে, ডক্টর অভিজিৎ কর, সায়েন্টিফিক অফিসার জেবিএন এসটিএস, অল স্টাফ অফ জেবিএন এসটিএস। এছাড়াও আজকের যে আলোচনাটা আমি করতে যাচ্ছি সেই আলোচনাটা যাদেরকে ছাড়া বা যাদের কাছ থেকে আমি শিখেছি, যাদের ডাইরেক্ট ইন্টারাকশন ছাড়া আজকের এই আলোচনাটা করা হয়তো আমার পক্ষে সম্ভব ছিল না, তাদেরকে আমি কৃতজ্ঞতা স্বীকার করে নেব বা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাবো। তাদের মধ্যে যে তিনজন মানুষের আলোচনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার প্রেজেন্টেশনের মধ্যে রাখা হয়েছে, তিনি হচ্ছেন প্রফেসর রিচার্ড রোজ, প্রফেসর এমেরিটাস, ইউনিভার্সিটি অফ নর্থাম্পটন ইউকে। স্যারের ডাইরেক্ট ক্লাস আমি করেছি ইউডিএল এর উপরে, তো ওনাকে ধন্যবাদ জানাই। প্রফেসর অমিতাভ মিত্র, প্রফেসর ইগনু, নিউ দিল্লি। অ্যান্ড আমার ম্যাম ডক্টর জয়ন্তী নারায়ণ, ফর্মার ডেপুটি ডিরেক্টর একাডেমিক্স, নিপিট, সেকেন্দ্রাবাদ। যাদের আলোচনা ইউডিএল এর উপর আলোচনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার গোটা প্রেজেন্টেশনের মধ্যেই জুড়ে আছে, তাই ওনাদেরকে প্রতি আমার কৃতজ্ঞতা না জানালে হয়তো আজকের প্রেজেন্টেশনটা সম্পূর্ণ হবে না। প্রথম দিকে আজকের যে আলোচনাটা আমি করব তার মধ্যে যে এরিয়াগুলোকে আমি কাভার করব তার একটা ব্রিফ সামারি। ফার্স্ট দিকে থাকবে আমার ডিসকাশন প্রেজেন্ট theoretical background of the UDL lesson plan, suggest the actions that we should now take to move forward towards a more inclusive and the equitable society. I will explain UDL lesson plan format, and also I will provide practical example from the UDL lesson plan format. প্রথম দিকে যদি আমরা আলোচনার দিকে যাই, দেখতে পাবো যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং 1996, যদিও অনেকটা আগের একটা রেফারেন্স, কিন্তু আজকের আলোচনার সঙ্গে এতটাই প্রাসঙ্গিক যে এটাকে আমি আমার প্রেজেন্টেশনের প্রথম স্লাইডের মধ্যেই কোট করতে বাধ্য হলাম। যদি আমরা দেখি যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কারিকুলাম থেকে বা পাঠ্যক্রম থেকে এক্সপেকটেশনটা কি, আমরা কি চাইছি, তাহলে প্রথম দিকে আমরা দেখতে পাবো যে অ্যাক্সেস অর ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন, সেটা সমগ্র নাগরিকের জন্য, ভারতবর্ষের সমস্ত যে নাগরিক আছে, অল সিটিজেন্স অফ ইন্ডিয়া শুড হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন, অ্যান্ড দ্য স্পেসিফিক নিডস অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ সেকশন অফ দ্য সোসাইটি ওড টু বি মেড থ্রু দ্য কারিকুলাম। আরেকটা যেটা অন্যতম অবজেক্টিভস কারিকুলামের, সেটা হচ্ছে শিক্ষার্থীকে বা শিশুকে তার জীবনের জন্য তৈরি করা, অর্থাৎ এমনভাবে তাকে তৈরি করতে হবে যাতে পরবর্তীকালে তার জীবন, তার সমাজ, তার বহমানতা কোনো জায়গার ক্ষেত্রেই যাতে তার কোনো অসুবিধা তৈরি না হয়। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হতে পারে না, সেক্ষেত্রে কতগুলো জিনিস আমাদেরকে প্রত্যেককে ডেভেলপ করতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্যই একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কিছু স্কিল, দক্ষতার বিকাশ ঘটাতে হবে, এবং এই দক্ষতাগুলো কম্পিটেন্সিস এবং তার সঙ্গে সঙ্গে ভ্যালু বোধের শিক্ষা তাকে দিতে হবে, তবেই সে তার জীবনের জন্য তৈরি হতে পারবে। অল দ্য প্রসেস অফ এডুকেশন শুড বি চাইল্ড সেন্টার্ড অ্যান্ড উইথ দ্য টিচার প্লেয়িং দ্য রোল অ্যাজ এ ফেসিলিটেটর ডিউরিং দ্য লার্নিং প্রসেস। এখানে আমরা যদি এখন দেখি, অনেক সময় আমরা ছোটবেলায় সেই রবীন্দ্রনাথের লেখায় পড়তাম, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা, রবীন্দ্রনাথের লেখায় ছিল। আজকের দিনে আমরা যখন এডুকেশনের পার্সপেক্টিভটা দেখি, যখন আমরা বলছি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, তখন আমরা বলছি এখন আমি তোমার ঘরে বসে করব শুধু খেলা খেলা পড়া, অর্থাৎ পড়তে পড়তে খেলা নয় বা পড়ার পাঁকে খেলা নয়, বরং খেলার থ্রুতে আমি কিভাবে শিখতে পারি, প্লেয়ের মধ্য দিয়ে কিভাবে শিখতে পারি, এটাই এখনকার শিক্ষার সব থেকে প্রাসঙ্গিক একটা দিক। এবং সেই জায়গায় আমাদের রোল হবে অ্যাজ এ টিচার। আমরা যখন অন্য দিকে আছি, যদি অপর দিকে আপনাদের দিক থেকে আজকে আমি যদি টিচারের জায়গা আছে, আমার দিক থেকে যদি দেখি, তাহলে আমার রোল শুধুমাত্র ইনফরমেশনটাকে, নলেজটাকে ইম্পার্ট করা নয়, বরং যাতে করে নলেজটা আপনার ভেতরে গিয়ে আপনার মধ্যে স্কিলটা তৈরি করতে পারে, কম্পিটেন্সিসটা ডেভেলপ করতে পারে, তার জন্য যে ধরনের পরিবেশ দরকার
তার উপযুক্ত ব্যবস্থা করাটাই আমার কাজ এবং আপনাদের কাজও হয়তো স্কুলে ফেরত গিয়ে। এই যে কাজগুলো আমরা করছি, এই যে এত কিছু ভাবছি, তার পিছনে কোনো লিগ্যাল বাউন্ডারি আছে কিনা বা আমি করতে বাধ্য কিনা যদি আমরা দেখি, তাহলে দেখব ভারতবর্ষের ক্ষেত্রে এমন কিছু আইন আমাদের দেশে আছে বা রচিত হয়েছে বা হচ্ছে, যেগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর যে শিক্ষার অধিকার সেটা খুব সঙ্গত করেছে। তার মধ্যে অন্যতম একটা আইন, যেটার কথা বাদ দিয়ে হয়তো আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা ভাবতেই পারি না, সেটা হচ্ছে দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2019, এবং যেটা 2012-এ রিভিশন হয়। এই অ্যাক্টের যদি একদম কি কম্পোনেন্টস দেখি, তাহলে কতগুলো জিনিস খুব স্পেসিফাই করে বলা আছে, এবং তার মধ্যে অন্যতম একটা জায়গায় যেটা খুব স্পেসিফিক করে বলা আছে, সেটা হচ্ছে এভরি চাইল্ড ইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14 years has the right to free and compulsory education in a neighborhood school until the completion of elementary education. এখানে দুটো শব্দের উপর আমি এখানে জোর দেব, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি। তার মানে এই যে আইন, এই আইনই বোধহয় আজকের এই যে ট্রেনিংয়ের আয়োজন, আপনারাও সমস্ত কিছু ছেড়ে বা কাজের ফাঁকে আপনারা বাধ্য হয়েছেন, তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে এই আইন, যেখানে আমাদেরকে 6 থেকে 14 বছর বয়সের সকল শিক্ষার্থীর কাছে শিক্ষার অধিকারটা পৌঁছে দিতে হবে, 1 নম্বর। এর বাইরেও এই আইনের মধ্যে বেশ কিছু জিনিস বলা আছে, যেগুলোর মধ্যে কতগুলো জিনিস ব্যান করবার কথাও বলা আছে, প্রোহিবিটস করা আছে, যেমন হচ্ছে ডোনেশন নেওয়া যাবে না, কোনো রকম কোনো ক্যাপিটেশন ফি নেওয়া যাবে না, স্কুলের স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের বা তার বাবা মাদেরকে যে স্ক্রিনিং করা হয়, ইন্টারভিউ করা হয়, সেটাও করা যাবে না, ফিজিক্যাল পানিশমেন্ট বা কর্পোরাল পানিশমেন্ট, এমনকি মানসিকভাবে হ্যারাস করার যে কি বলবো, মানসিক হ্যারাস করার যে প্রবণতা আমাদের মধ্যে অনেক সময় সজ্ঞানে বা অজ্ঞানে হয়ে থাকে, সেটাও কমপ্লিটলি বন্ধ করার কথা বলা আছে, প্রাইভেট টিউশন বাই দ্য টিচার্স বন্ধ করার কথা বলা আছে, এবং যে সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে রিকগনিশন আছে সেই সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে। এছাড়াও আরেকটা খুব পার্টিনেন্ট আর্টিকেল বা পার্টিনেন্ট কথা বা বলা আছে আইনটার মধ্যে, সেখানে হচ্ছে 25% সিটস ফর দ্য আন্ডার প্রিভিলেজ চিলড্রেন অফ দ্য সোসাইটি থ্রু দ্য র্যান্ডম সিলেকশন প্রসেস। এটা আইনের একদম প্রথম দিকে 2009-এ যখন আইনটি ইমপ্লিমেন্ট করা হয় তখন ছিল না। অনেক আন্দোলনের পরে 2012-এ আন্দোলনের মধ্যে নতুন করে এটাকে রিভিশন করা হয়, এবং সেখানে বলা হয়েছে যারা আন্ডার প্রিভিলেজ, এই আন্ডার প্রিভিলেজ গ্রুপের মধ্যে একটা বৃহত্তর গ্রুপ, অর্থাৎ সেই আন্ডার প্রিভিলেজ হতে পারে কাস্টের দিক থেকে, হতে পারে স্ট্রিট চাইল্ডের দিক থেকে, হতে পারে প্রস্টিটিউশনের বাড়ির যে ছেলেমেয়েরা তাদের দিক থেকে, হতে পারে যাদের মধ্যে বড় সংখ্যক একটা ডিসেবিলিটি আছে, যারা এতদিন পর্যন্ত শিক্ষাগ্নায় আসতে পারতেন না, এই পুরো গ্রুপটার জন্য 25% সিটকে রিজার্ভ করে রাখার কথা বলা আছে, এবং কোনো সিটই এখানে ফাঁকা রাখা যাবে না। এবং ভেরি রিসেন্ট এটা চালু হওয়ার পরে পরেই আমরা কোভিডের মধ্যে চলে গেছিলাম, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 2020 যদি আমরা দেখি, সেখানেও কতগুলো জিনিসকে খুব স্পেসিফাই করা আছে। 1 নম্বর হচ্ছে রেসপেক্ট ফর ডাইভার্সিটি, এমনকি আমাদের যে আঞ্চলিক যে প্রাসঙ্গিকতা আছে সেগুলোকেও কারিকুলামের মধ্যে ইনক্লুড করার কথা বলা আছে। ইকুইটি অ্যান্ড ইনক্লুশন অ্যাজ দ্য কর্নারস্টোন অফ দ্য অল এডুকেশনাল ডিসিশন, আর কমিউনিটি পার্টিসিপেশন, এনকারেজমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন ফর দ্য ফিলান্থ্রপিক, প্রাইভেট অ্যান্ড দ্য কমিউনিটি পার্টিসিপেশন, অর্থাৎ কমিউনিটিকে, সমাজকে আরও বেশি করে এগিয়ে আসা বা তাদেরকে ইনক্লুড করার কথাও কিন্তু ন্যাশনাল পলিসি অন এডুকেশনে বলা আছে, এবং যেটাকে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারি না। এরপর মেইন যে জায়গাগুলো, ইনক্লুসিভ এডুকেশন, গতবারের যখন আপনাদের প্রথম ফেজে ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে আমরা খুব ডিটেলসে ইনক্লুসিভ এডুকেশনের কথা আলোচনা করেছিলাম। ইনক্লুসিভ এডুকেশন কি, আজকে আমি সেটাতে যাচ্ছি না, এখানে শুধু যাচ্ছি যে ইউনেস্কোর ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে যে 4টে এলিমেন্টসের কথা বলা আছে, সেই 4টে এলিমেন্টকে শুধু আলোচনা করছি, এবং সেই আলোচনার সঙ্গে সঙ্গেই আমার ইউডিএল কিভাবে আসছে তাটা আমি আলোচনা করব। প্রথম যে কি এলিমেন্ট, ইনক্লুশন ইজ এ প্রসেস। প্রসেস অফ হোয়াট? এটা একটা নেভার এন্ডিং প্রসেস, এবং এই নেভার এন্ডিং প্রসেসটা বা নেভার এন্ডিং সার্চ টু ফাইন্ড আউট দ্য বেটার ওয়েজ অফ রেসপন্ডিং দ্য ডাইভার্সিটি। আমাদের সমাজের যে ডাইভার্সিটি আছে, বা যদি আমি শিক্ষা প্রাঙ্গণের দিক থেকে বলি বা ক্লাসরুমের জায়গা থেকে বলি,
তাহলে ব্যক্তি যে পার্থক্যের জায়গা আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের জায়গাগুলো আছে, এই পার্থক্যটাকে বা এই ডিফারেন্সটাকে কিভাবে আমরা মেটাতে পারি বা কিভাবে কমিয়ে আনতে পারি বা সেটার প্রতি আমরা কি ধরনের রেসপন্ড করব, তার প্রতি একটা উদ্যোগ বা তার প্রতি আমাদের যে সার্চ, সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, এটা একটা ইনক্লুশন প্রসেসের মধ্যে পড়ে। এবং এখানে it is about the learning how to live with differences and learning how to learn from the differences। অর্থাৎ পার্থক্যকে মুছে ফেলা নয়, আমি আপনি সমাজের মধ্যেকার বিভিন্ন পার্থক্য আছে, অর্থনৈতিক দিক থেকে পার্থক্য আছে, গায়ের রঙের পার্থক্য আছে, ভাষায় পার্থক্য আছে, জাতিগত দিক থেকে পার্থক্য আছে, আমাদের ভাবনায় পার্থক্য আছে, আমাদের মতাদর্শে পার্থক্য আছে। আমরা যদি সবাই মনে করি যে আমি যেমন অন্য একজন আমার মতো করেই বিহেভিয়ার করবে, তাহলে আমরা কোথাও পার্থক্যটাকে মুছে ফেলতে চাইছি। ইনক্লুসিভ এডুকেশন এই মুছে ফেলার কথা বলে না, বরং ইনক্লুসিভ এডুকেশন যেটা বলে এই পার্থক্যটা থাকবেই, আমরা কোনো দিনের জন্যই এই পার্থক্যটাকে মুছে ফেলতে পারবো না। আমাদের যেটা শিখতে হবে বা আমাদের যেটা শেখাতে হবে আগামী প্রজন্মকে, যে এই পার্থক্যগুলোকে কি করে আমি সম্মান জানাবো এবং এই পার্থক্যগুলোকে নিয়েই কিভাবে আমরা আগে বেঁচে থাকতে পারবো, এই যে পুরো প্রসেসটা, এই যে পুরো জার্নিটাই, সেটাই একটা ইনক্লুসিভ এডুকেশনের প্রসেসের মধ্যে পড়ে। যখন এই পার্থক্যের কথা আমরা বলছি, তখন অন্যতম একটা দিক এসে যায় যে ইনক্লুসিভ এডুকেশন ইজ কনসার্ন উইথ দ্য আইডেন্টিফিকেশন অ্যান্ড রিমুভাল অফ দ্য ব্যারিয়ার্স। অর্থাৎ সমাজের জায়গা থেকে যদি দেখি, তাহলে অনেক ব্যারিয়ার্স আছে সমাজের দিক থেকে। একটা শিক্ষার্থী ক্লাসে আসবে, তার ফিজিক্যাল ব্যারিয়ার্স আছে, আমি একজন শিক্ষক হিসাবে তাকে গ্রহণ করব কিনা আমার ক্লাসরুমের মধ্যে, সেই ব্যারিয়ার্স আছে। আমার ক্লাসের যারা অন্য শিক্ষার্থী আছে তারা আমাকে আলিঙ্গন করবে কিনা, তারা আমাকে ক্লাসরুমের মধ্যে মেনে নেবে কিনা, সেই পার্থক্যের জায়গা আছে। আবার পার্থক্যের জায়গা আছে এমন অনেক জায়গা যেখানে ক্ষেত্রে তার অ্যাডিশনাল কিছু সাপোর্ট লাগবে। সো ইনক্লুসিভ এডুকেশন শুধু বললে হবে না, ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রেও তখন এই যে অসুবিধার জায়গাগুলো আছে, এই যে ব্যারিয়ার্সগুলো আছে, সেই ব্যারিয়ার্সগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করবার পরে সেগুলোকে সরিয়ে নিতে হবে। এবং তার জন্য আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে খুব সায়েন্টিফিক্যালি তথ্যগুলোকে কালেক্ট করতে হবে এবং এই তথ্যগুলোর মধ্যেকার যে একটা সমষ্টিগত তথ্য কালেক্ট করবার পরে ইভ্যালুয়েট করতে হবে। দেওয়ার পরে এই যে সোর্সটা আমি পারছি, তার উপর ভিত্তি করে আমাদেরকে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে যে আমার কোন জায়গাটা বাধা আছে এবং যে বাধাগুলোকে আমি প্রথম দিকে যদি দুটো ভাবে ভাবি, যে প্রথম দিকে এমন কিছু বাধা হয়তো আমার সিস্টেমের মধ্যে থাকবে, যে বাধাগুলোকে সারিয়ে তোলা বা রিমুভ করে দেওয়ার ক্ষমতা ইমিডিয়েটলি অ্যাজ এ টিচার আমার নেই। সেটা পলিসি ডিসিশন হতে পারে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হতে পারে, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তার মানে সেক্ষেত্রে আমরা করতে পারি, আমার স্কুলে র্যাম্প নেই, আমার স্কুলে লিফট নেই, বা আমার স্কুলে 4 তলার ক্লাসগুলোতে যাওয়ার জন্য একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট স্কুলের ওই ক্লাসে গিয়ে পৌঁছাতে পারবে না। একজন শিক্ষক হিসাবে এই বাধাটাকে হয়তো ইমিডিয়েটলি সারিয়ে তোলার ক্ষমতা আমার নেই। এখানে দুটো কাজ আমরা করতে পারি। এক, এই ইনফরমেশনটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে পৌঁছে দেওয়া বা হায়ার অথরিটিকে পৌঁছে দেওয়া যে এই অসুবিধাটা আমার আছে, 1 নম্বর। 2 নম্বর, যেটা আমি আমার দিক থেকে করতে পারি, যে ক্লাসরুমটা, যে ক্লাসের মধ্যে পৌঁছানোর ক্ষেত্রে শিক্ষার্থীর অসুবিধা হচ্ছে, সেই ক্লাসরুমটাকে হয়তো আমি নিচে নিয়ে এসেও ক্লাসটা করাতে পারি। তো এভাবেও আমরা যদি খুব পজিটিভলি ব্যাপারটাকে ভাবি, তাহলে হয়তো এই বাধাটাকে সরিয়ে তুলতে পারবো। পরের এলিমেন্টসের জায়গা থেকে একটা হচ্ছে প্রেজেন্স, পার্টিসিপেশন অ্যান্ড দ্য অ্যাচিভমেন্টস অফ অল স্টুডেন্টস। প্রেজেন্স, এখানে প্রেজেন্স বলতে শুধু ফিজিক্যালি প্রেজেন্ট নয়, অর্থাৎ ভর্তি করতে হবে বলে ভর্তি নয়, বরং সেই ভর্তি করাটা তার অধিকারের মধ্যে পড়ে এবং সেই শিক্ষার্থীর ভর্তির অধিকারটা তার সম্মানের সঙ্গে হচ্ছে কিনা এবং সেটা রিলায়েবল কিনা, পাংচুয়ালিটি মেনটেন হচ্ছে কিনা, এই ব্যাপারটা দেখা উচিত। Participation refers the quality of their experiences whilst they are there and therefore must incorporate the views of the learner themselves। অর্থাৎ যারা আমার ক্লাসরুমের মধ্যে আছে, অর্থাৎ শুধু ক্লাসের মধ্যে এলেই হলো না, তারা পার্টিসিপেট করছে কিনা, মানে পার্টিসিপেট করছে মানে যে তারা আমার প্রতিদিনকার যে পঠন পাঠন, প্রতিদিনকার যে ক্লাসরুমের আলোচনা, প্রতিদিনকার ক্লাসরুমের যে ডিসকাশন, তারা অংশগ্রহণ করছে কিনা। যদি অংশগ্রহণ না করে, তার অসুবিধার জায়গাটা কোথায় এবং তাদের মতামতটা কি, তাদের কোথায় অসুবিধার জন্য তারা পার্টিসিপেট করতে পারছে না ওই প্রোগ্রামের মধ্যে, সেটাও দেখা আমাদের
একটা অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। আর তার সঙ্গে সঙ্গে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্টস মিনস এখানে হচ্ছে ইজ অ্যাবাউট দ্য আউটকামস অফ লার্নিং অ্যাক্রস দ্য কারিকুলাম, নট মিয়ারলি টেস্ট অর দ্য এক্সাম রেজাল্টস। অর্থাৎ শুধুমাত্র পরীক্ষা পাস নয় বা শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার পাওয়া নয়, বরং যদি একটু বৃহত্তর আঙ্গিক থেকে দেখি, সার্বিক কি অভিজ্ঞতা একজন শিক্ষার্থী ক্লাসরুম থেকে সঞ্চয় করছে এবং সেই সঞ্চয়টা তার আগামী দিনকে কতটা স্মুথ করবে, এটাও আমাদের দেখে নেওয়াটাও অ্যাচিভমেন্টের মধ্যে পড়ে, এটাও কি এলিমেন্টসের মধ্যে পড়ে। নাম্বার 4, inclusion involves a particular emphasis on those group of learners who may be at risk of marginalization, exclusion and the underachievement. At risk শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট। at risk মানে হচ্ছে আপাতভাবে তার কিছু সিমটম, তার কিছু বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো অসুবিধা হচ্ছে, যেটা পরবর্তীকালে আমাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে, তার ইনস্ট্রাকশন ফলো করার ক্ষেত্রে হতে পারে, তার বুদ্ধিমত্তার দিক থেকে হতে পারে, তার সামাজিকতার দিক থেকে হতে পারে, তার বোঝার দিক থেকে হতে পারে, তার লেখার দিক থেকে হতে পারে, তার পড়ার দিক থেকে হতে পারে। এই স্ট্যাটিস্টিক্যালি যদি এই ব্যাপারটাকে আমরা দেখি যে এই অ্যাট রিস্ক কন্ডিশনে কারা আছে এবং তারপরে তাদের জন্য আমরা কি করব, তাদের প্রেজেন্স কি করে আমি এনসিওর করব, তাদের পার্টিসিপেশন কি করে এনসিওর করব এবং তাদের অ্যাচিভমেন্টটা কি করে আমি এনসিওর করব, এটা যদি করতে পারি তাহলেই বোধহয় আমাদের ইনক্লুসিভ এডুকেশন সফল হতে পারে। নাও এখানে যদি দেখি নিউরোডাইভার্সিটি নিয়ে এই মুহূর্তে সারা পৃথিবীতেই প্রায় কাজ হচ্ছে। ডক্টর থমাস আর্মস্ট্রং এর যদি একটা কোট দেখি, instead of spending all our efforts in trying to make students with special needs more like normal, so called quote unquote, I propose we devote more attention to accepting and celebrating their differences, যেটা আমি আগে বলছিলাম। অর্থাৎ কোনো একজন শিক্ষার্থীকে নর্মাল করে তোলা, অর্থাৎ তুমি এই সিস্টেমের জন্য প্রাসঙ্গিক নও বা তুমি এই সিস্টেমের মধ্যে ফিট করো না, অর্থাৎ সো কল কোড অন কোড নর্মাল নও, তোমাকে নর্মাল হতে হবে তারপরে তুমি এই সিস্টেমের মধ্যে আসতে পারো। এটা না করে সে যা সেই অবস্থাতেই যদি তাকে আমরা অ্যাকসেপ্ট করি তবেই আমরা বলবো আমরা সেলিব্রেট করছি ডিফারেন্সেসটা। এবং এখানে থমাস আর্মস্ট্রং এর যে ডেফিনেশন বা থমাস আর্মস্ট্রং এর যে কোড নিউরোডাইভার্সিটি সম্পর্কে, এটা অন্য একটা দিককে আমাদের আন্ডিক করে, যেটা হচ্ছে মেডিকেল মডেল টু রাইট বেসড মডেল অফ ডিসেবিলিটি। এটা কি মেডিকেল মডেল? যদি কারো অসুস্থ হয়, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমি যে আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, ধরুন কারো পেটের যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, প্রথম ডাক্তার কি কাজ করবে? তাহলে ডাক্তারের প্রথম কাজ হবে তার পেনটাকে রিলিভ করা, পেনটা কমানো, যন্ত্রণাটা কমানো, তারপরে তাকে পরীক্ষা করা, দেখার পর তার কোথায় অসুবিধা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা। অর্থাৎ মেডিকেল মডেল আমরা যখন বলছি তখন কি হয়, তার ট্রিটমেন্টটা করছে ব্যক্তির উপরে। অর্থাৎ মনে করা হয় মেডিকেল মডেলের ক্ষেত্রে ব্যক্তি প্রবলেমেটিক, অর্থাৎ ব্যক্তির অসুবিধা আছে এবং সেই অসুবিধার জায়গাটা যদি আমি সারিয়ে তুলতে পারি তবেই তার মেন স্ট্রিমিংয়ের জায়গা, তার প্রতিদিনকার জায়গাটা স্মুথ হতে পারে। অপরদিকে রাইট বেসড মডেল অন্য কথা বলে। রাইট বেসড মডেল বলে সোসাইটি ইজ দ্য প্রবলেমেটিক, so society should modify himself so that they can accept all. অর্থাৎ আমার দুটো পায়ে অসুবিধা আছে, তো আমি হুইল চেয়ার ছাড়া চলতে পারি না, তার মানে হুইল চেয়ার ছাড়া যদি আমাকে হুইল চেয়ার দেওয়া হয় তাহলে সেটা মেডিকেল মডেল একটা পার্ট আকারে আমাকে হুইল চেয়ার দেওয়া হলো যে হুইল চেয়ার নিয়ে যাব। এবার হুইল চেয়ারটা নিয়ে যখন আমি রাস্তায় বেরোলাম, সেই রাস্তাটাই ঠিক নয় যেখানে হুইল চেয়ারটা নিয়ে আমি গিয়ে পৌঁছাতে পারি। তার মানে আমার যে অসুবিধাটা শুধু আমার অসুবিধাটা নয়, সমাজ যদি আমাকে সাথ না দেয়, তার নির্দিষ্ট জায়গাগুলোতে পরিবর্তন না করে, তাহলেও কিন্তু আমার ডিসেবিলিটিটা সকলের কাছে খুব পরিস্ফুট হয়ে উঠবে বা ওপেন হয়ে উঠবে। তো মেডিকেল মডেল থেকে রাইট বেসড মডেলের জায়গা থেকে সুতরাং ব্যক্তিকে পরিবর্তন না করে বরং সে যা সেই অবস্থাতে যদি তাকে আমি অ্যাকসেপ্ট করি, তারপরে তার কোথায় অসুবিধার জায়গাগুলো হচ্ছে, যা পরিবর্তনযোগ্য নয় সেটার পিছনে আমরা সময় ব্যয় না করে যেগুলো পরিবর্তনযোগ্য, যে জায়গাগুলোতে আমরা চেঞ্জ করতে পারি, সেই জায়গাগুলো যদি চেঞ্জ করা হয় তাহলেই কিন্তু আমরা অনেকগুলো চেঞ্জেস করতে পারি। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তাতে করে হয়তো মনে হতে পারে ইনক্লুসিভ এডুকেশনের সবটাই হয়তো ভালো, ইনক্লুসিভ এডুকেশন না হলে বোধহয় চলবে না, কিন্তু তার একটা অন্য দিকও আছে, কয়েনের উল্টো দিকের মতো।
ইনক্লুসিভ এডুকেশন দ্য নট সো গুড নিউজ। কেন এটা সঠিক নয়, মানে খুব আনন্দের খবর আমাদের কাছে নয়? অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনকে যেভাবে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি বা যে ওয়েতে প্র্যাকটিস করছি, তার যদি উপযুক্ত পরিবেশ না থাকে তাহলেও কিন্তু অনেকগুলো বাধার সৃষ্টি করতে পারে এবং সেটা খুব ভয়ঙ্কর। তো তার জন্যই এই স্লাইডের মধ্যে আমি আলোচনা করছি যে এটা সবসময় যে খুব ভালো নিউজ তা নয়। কতগুলো জাস্ট স্ট্যাটিস্টিক্যালি আপনাদেরকে ডেটা তুলে ধরবো, এখানে দেখাবো যে কেন এটা ভালো নয়। যদি আপনারা দেখেন যে একটা ডিসপ্যারিটি রুরাল এরিয়া এবং আরবান পপুলেশনের মধ্যে খুব দেখতে পাওয়া যায়। মেনলি দুটো এরিয়ার ক্ষেত্রে চোখে পড়ার মতো অবস্থা আমরা দেখতে পাই, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে হেলথ। আপনি যদি শহর কেন্দ্রিক শিক্ষা দেখেন, শহর কেন্দ্রিক সুযোগ সুবিধাগুলো দেখেন, আর গ্রামীণ সুযোগ সুবিধাগুলো দেখেন, সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, হেলথের ক্ষেত্রে হতে পারে এবং সমাজের অন্য ক্ষেত্রগুলোতেও হতে পারে, সেখানে একটা খুব সুস্পষ্ট পার্থক্য আমাদের চোখে পড়বে। তার মানে আমি একদিকে বলছি সবাই সমান, সবার কাছে সমান সুযোগ সুবিধা পৌঁছাবে, ইকুইটির জায়গা, অপরদিকে আমাদের কাছে চোখে পড়ার মতোই অসুবিধা আছে যেখানে গ্রামীণ অঞ্চল এবং শহর অঞ্চলের মধ্যেই। এছাড়া ইউনিসেফের 2020 যে রিপোর্ট, জয়েন্ট রিপোর্ট, সেখানে যদি দেখি তাহলে কোভিড-19 প্যান্ডামিক যে সিচুয়েশন, তাতে প্রায় 86 মিলিয়ন মোর চিলড্রেন ওয়ার্ল্ড ওয়াইড তাতে করে হাউস হোল্ড প্রভার্টির মধ্য দিয়ে গেছে, অর্থাৎ তাদের মধ্যে দারিদ্রতার মধ্য দিয়ে গেছে। এবং সারা পৃথিবীর প্রায় স্টাডি প্রমাণ করেছে যখন কোনো পরিবার দারিদ্রতার মধ্য দিয়ে যায় তখন প্রথম যে আঘাতটা শিশুর উপরে আসে সেটা হচ্ছে তার হেলথের উপরে, তার এডুকেশনের উপরে। অর্থাৎ কোনো একটি বাড়ির বাবা যদি কর্মহীন হয়ে পড়েন বা মা যদি কর্মহীন হয়ে পড়েন, তার যে স্কুল গোয়িং ছেলে মেয়েটি, ক্লাস 8-এ যখন ছেলেটি পড়ছে বা ক্লাস 9-এ যখন ছেলেটি মেয়েটি পড়ছে, তখন দেখা যাবে যে তাকে বাধ্য করা হয় বা বাচ্চাটি বাধ্য হয় কোনো একটা কাজের জায়গার সঙ্গে যুক্ত হতে। অর্থাৎ অর্থনৈতিক অবস্থার সঙ্গে, প্রভার্টির সঙ্গে ডাইরেক্টলি কোথাও আমাদের এডুকেশনের এবং অবশ্যই আমাদের হেলথের সঙ্গে যুক্ত আছে, হেলথের সঙ্গে সম্পর্ক, খুব সংশ্লিষ্ট একটা সম্পর্ক আছে। তো কাজেই যখন প্রভার্টির মধ্য দিয়ে একটা পরিবার যাচ্ছে তখন তার ইম্প্যাক্টটা কিন্তু ডাইরেক্টলি এডুকেশনের উপর পড়বে এবং তার ফলে তাদেরকে বাধ্য করবে শিক্ষা প্রাঙ্গণ থেকে বের হয়ে গিয়ে হয়তো চাইল্ড লেবার হিসেবে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হতে। অপরদিকে অন্য আরেকটা রিপোর্টও হয়তো আমাদের জন্য খুব সুখকর নয়, কিন্তু এটা বাস্তব। রিসার্চ বলছে যে only a minority of teachers feel adequately prepared and have sufficient confidence and training to address a diverse population of the learner। অর্থাৎ ক্লাসরুমের মধ্যে এই যে এত সংখ্যক ছেলেমেয়েরা আমাদের কাছে চলে আসছে, তাদেরকে পড়ানোর জন্য, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা অ্যাজ এ টিচার রেডি? তো অনেক ক্ষেত্রেই রিসার্চ বলছে যে আমরা রেডি নই। We don't have the sufficient training to deal the all sorts of learner present in the classroom situation। অর্থাৎ ক্লাসের মধ্যেকার যে ছেলে মেয়েটি পড়তে পারছে না, পিছিয়ে আছে, বিভিন্ন কারণে হতে পারে, ইমোশনাল জায়গা থেকে হতে পারে, পারিবারিক জায়গা থেকে হতে পারে, বাড়িতে সাপোর্ট করার লোক নেই বলে হতে পারে, বা ডিসেবিলিটির জন্য হতে পারে। এই এত সংখ্যক ছেলেমেয়েরা যখন রাইট টু এডুকেশনের জন্য আমাদের ক্লাসরুমের মধ্যে প্রেজেন্ট, তাদেরকে পড়ানোর জন্য যে কনফিডেন্সটা দরকার, তাদেরকে পড়ানোর জন্য যে ট্রেনিংটা দরকার, টিচার্সরা মেনেই নিচ্ছেন যে অনেক ক্ষেত্রে আমরা হয়তো সেই অনুযায়ী প্রিপেয়ার নই। তাহলে যদি আমরা প্রিপেয়ার না হই তাহলে ইনক্লুসিভ এডুকেশন সফল কিভাবে হবে? অন্য দিক থেকে মেনি প্রফেশনালস ইনক্লুডিং টিচার্স কন্টিনিউ টু পারসিভ দ্যাট দেয়ার আর চিলড্রেন হু আর এক্সট্রিমলি ডিফিকাল্ট টু টিচ and feel that children need to be changed rather than considering necessary changes to pedagogy and the curriculum delivery. Most of the time, even আমার রিসার্চ যাদবপুর ইউনিভার্সিটি থেকে যেটা সাবমিট করেছি আমি, তার মধ্যেও যখন বাবা মাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে তারা রাজি আছেন কিনা, তার ক্ষেত্রে, এবং তারা প্রায় প্রত্যেকেই ফিলোসফিক্যালি বলছেন যে হ্যাঁ ইনক্লুসিভ এডুকেশন দরকার। কিন্তু যখন আমি প্রশ্ন করছি যে আপনারা টিচার্সরা আপনার ছেলে মেয়েকে যেভাবে পড়াচ্ছেন তাতে করে কি আপনি স্যাটিসফাইড, 56-60% আনসার আসছে না, আমরা স্যাটিসফাইড নই। তার মানে বাবা মা কোনো ক্ষেত্রে, অন্য রিসার্চগুলোতে কোনো ক্ষেত্রে শিক্ষার্থীরা পর্যন্ত উত্তর দিচ্ছেন
যে আমাদেরকে যেভাবে পড়ানো হচ্ছে তাতে আমরা স্যাটিসফাইড নই। ইভেন প্রফেশনালরাও মেনে নিচ্ছেন অনেক ক্ষেত্রেই যে এই ছেলে মেয়েগুলো এরা হয়তো আমাদের ক্লাসরুমের উপযুক্ত নয়, রাদার এদেরকে স্পেশাল স্কুল পাঠানো ভালো। তারা একবারের জন্য নিজের যে পড়ানোর স্ট্র্যাটেজি বা আমার যে কারিগরি ডেলিভারি সিস্টেম ট্রানজাকশন মডেল এটাকে চেঞ্জ করবার কথা মনে করছেন না। মনে করছেন যে স্টুডেন্ট যদি এই স্কুল থেকে চলে যায় তাহলে অনেক বেশি বেটার। এক্ষেত্রে আমি নাম উল্লেখ না করেই বলছি, কলকাতার বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে রাইট টু এডুকেশনের জন্য বাধ্য হয়েছেন অটিস্টিক ছেলে মেয়েদেরকে বা স্পেসিফিক লার্নিং ছেলে মেয়েদেরকে ভর্তি নিতে, গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে তারা অনেক সময় আমাদের ক্লিনিকে যখন ডায়াগনোসিস রিপোর্টের জন্য যান তখন বলেন যে স্যার এমন একটা রিপোর্ট দিন যাতে স্কুল আমাদেরকে এখানে রেখে দেয়। কারণ স্কুল বলেছেন যে আপনার অধিকার আছে বাচ্চা এখানে থাকবে, কিন্তু আমরা বলছি আপনার বাচ্চাকে রেগুলার স্কুলে নিয়ে আসার দরকার নেই, সপ্তাহে একদিন করে নিয়ে আসুন, ওর স্কুলের মধ্যে আমি নাম রেখে দিচ্ছি, সমস্ত গভর্নমেন্ট সুবিধা পেয়ে যাবেন, গভর্নমেন্ট ফেসিলিটিসগুলো অ্যাভেল করবে, কিন্তু ওকে স্কুলে নিয়ে আসার দরকার নেই। তার মানে অ্যাজ এ টিচার যখন আমি কনভিন্স করছি যে ওকে স্কুলে নিয়ে আসার দরকার নেই, কোথাও হয়তো আমি নিজের অজান্তেই আমার ইনকম্পিটেন্সিসটাকেই সবার সামনে তুলে ধরছি একদিক থেকে, আবার অন্য দিক থেকে আমার ওরা আসার ফলে যে চ্যালেঞ্জেসটা হচ্ছে সেটাকে মেনে নিতেও কিন্তু রাজি নই। কোনো একটা বিখ্যাত স্কুল তার অফিসিয়াল মিটিংয়ে, গভর্নমেন্ট মিটিং মানে অফিসিয়াল টিচার্সদের মিটিংয়ের ক্ষেত্রে বলছেন, অন রেকর্ড প্রিন্সিপাল বলছেন যে এই ছেলে মেয়েগুলোকে আস্তে আস্তে আমাকে সিস্টেমের বাইরে বের করে দিতে হবে যারা আর আমার ক্লাসরুমকে হ্যাম্পার করবে না। তার মানে একটা স্কুলের হায়ার অথরিটির যদি এই অ্যাপ্রোচ হয়, অর্থাৎ প্রবলেম বিহেভিয়ার করছে মানেই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, তার মধ্যে অটিজম আছে বলেই তাকে বের করে দেওয়া হবে, তার মানে কোনোদিনই কিন্তু এদেরকে যত বেশি পরিমাণ আমরা বের করে দেব তত দিন আমরা কিন্তু পিছিয়ে যাব আমাদের সিস্টেমকে চেঞ্জ করতে, আমাদের মেথোডোলজিকে চেঞ্জ করতে। এবং সেই জন্যই আমার মনে হয় যে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে যদি এই প্যারালাল প্র্যাকটিসটা চলে তাহলে এটা কিন্তু কখনোই গুড নিউজ নয় ইনক্লুসিভ এডুকেশনের জন্য। ইট ইজ নট ইভেন গুড নিউজ ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস, ইট ইজ নট গুড নিউজ ফর দ্য প্যারেন্টস অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অ্যান্ড ইভেন ইট ইজ নট গুড নিউজ ফর দ্য আর ফিউচার অলসো। আরেকটা জায়গা থেকে টিচিং চ্যালেঞ্জেস ফর দ্য টিচার্স ইন ইনক্লুসিভ ক্লাসরুম, ক্লাসরুমে কি কি চ্যালেঞ্জেস ফেস করেন। একটা ক্লাসরুমে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কত রকমের লার্নার থাকে, বা আপনারা যে প্রেজেন্ট আছেন আপনারা কত রকমের লার্নার আছেন, আমি গার্ডনার থিওরিতে গেলাম না, সাইকোলজিক্যালি গেলাম না, যেখানে ক্ষেত্রে তিনি 9 রকম 10 রকমের বিভিন্ন ভ্যারাইটিস লার্নারের কথা বলেছেন। ইনফর্মালি যদি আপনারা দেখেন যে কোনো ক্লাসরুমের মধ্যেই অনেক রকমের লার্নার আপনারা পাবেন। কিরকম সেটা? একটা গ্রুপ অফ লার্নার দেখবেন যারা ক্লাসে টিচারের বক্তব্য শোনেন এবং উত্তরও দেন, অর্থাৎ অ্যাক্টিভ লিসনার্স অ্যান্ড অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। একদল গ্রুপ অফ স্টুডেন্ট আছেন যারা খুব ভালো শোনে কিন্তু কথা বলতে রাজি নয়, একদল গ্রুপ অফ স্টুডেন্ট আছেন যারা কথাও বলে না শোনেও না, আর একদল গ্রুপ অফ স্টুডেন্ট আছে যারা কথাও বলে না শোনেও না, অন্যকে ডিস্টার্ব করে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কাকে নিয়ে বেশি সময় স্পেন্ড করেন, অনেস্টলি যদি আনসার দেন তাহলে হয়তো আপনার আনসার আসবে যারা মন দিয়ে শোনে এবং যারা আমার প্রশ্নের উত্তর দেয় অ্যাজ এ টিচার, তাকে আমি সিনসিয়ার স্টুডেন্ট বলে মনে করি, আমি অনেক বেশি ডিভোশনটা দিই। কিন্তু আমি আপনাকে যদি মনে করি কাদেরকে সোসাইটির বেশি দরকার, কাদের জন্য টিচারের সাপোর্টটা বেশি দরকার, প্রশ্ন আসবে তাহলে যারা শোনে না অন্যদেরকে ডিস্টার্ব করে। এক্ষেত্রে ইভেন আমরা যদি দেখি, আপনারা আবার যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আচ্ছা বলুন তো এমন কোনো হলিউড বলিউড টলিউডে কোনো মুভি দেখেছেন যেখানে প্রথম সিনে দেখা যাচ্ছে ভিলেন বা নায়ক তার দলবল নিয়ে মারপিট, মানে ভিলেন একা একা মারপিট করছেন। যদি ফ্ল্যাশব্যাকে মুভিটা দেখানো না হয় তাহলে দেখতে পাবেন না কোনো মুভিতেই, সেটা হলিউডে হোক বলিউডে হোক টলিউডে হোক, যেখানে ভিলেন প্রথম সিনে গিয়ে একা মারপিট করছে। এটার সঙ্গে যদি আমি এডুকেশনাল কনটেক্সটে দেখি, villain character, I am not talking, really sorry that I am not talking that the students of the so-called disabilities or the so-called the problematic students are the villain character. I am not mentioning that. Villain অর্থাৎ এই অর্থে, অর্থাৎ যার মধ্যে প্রবলেম আছে বাই নেচার দেখবেন তারা একটা গ্রুপ তৈরি করতে পছন্দ করে, অর্থাৎ ক্লাসের মধ্যে যে ছেলে মেয়েগুলো আপনার সঙ্গে ইন্টারাক্ট করছে না
পার্টিসিপেট করছেন না তাদের নিজস্ব একটা গ্রুপ আছে, অর্থাৎ আপনি যদি তার গ্রুপ তৈরি করে না দেন, তারা তার মতো করে একটা গ্রুপ তৈরি করবে, অনেক ক্ষেত্রেই কিন্তু সেই গ্রুপটা খারাপ হবে এবং তারা যেহেতু আমাদের সমাজের মেম্বার, পরবর্তীকালে গোটা সমাজ কিন্তু খারাপ হবে। মানে আমাদের রোল এই যে ডাইভার্স গ্রুপ অফ লার্নারটা আছে তাদেরকে কি করে ক্যাটার করব, এবং ইট ইজ ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ ফর দ্য টিচার্স। সিঙ্গাপুরের একটা মডেল আছে, অনেকদিন আগে আনন্দবাজার পত্রিকায় একটা রিপোর্ট বেরিয়েছিল, যদি আমরা মন খারাপের চেয়ার আর্টিকেলটার নাম ছিল, অনেক বছর আগে, এবং ইট ইজ রিয়েলি গুড মডেল। ওরা যেটা করেছে, ক্লাসরুমের যে চেয়ারগুলোকে আছে সেই চেয়ারগুলোকে 3টে রঙে ভাগ করে দিয়েছে। একটা লাল চেয়ার, একটা পিছন দিকের চেয়ারগুলো লাল, পরে হচ্ছে হলুদ, আর তারপরে ধরুন সবুজ বা নীল। নিয়ম হচ্ছে স্টুডেন্টদেরকে ওরিয়েন্ট করা আছে, যদি আমি যে ক্লাসে আসি এসে মনে হয় যে আজকে আমার পড়াশোনা করতে ইচ্ছা করছে না, আজকে টিচারের কথা শুনতে আমার ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তাহলে আমি রেড চেয়ারে গিয়ে বসবো। যদি আজকে আমার মনে হয় যে আমি শুনতে ইচ্ছা করছে, আজকে টিচারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে ইচ্ছা করছে না, তাহলে আমি ইয়েলো চেয়ারে গিয়ে বসবো। আর গ্রিন চেয়ারে বা নীল চেয়ারে গিয়ে বসবেন কারা? সবুজ চেয়ারে গিয়ে বসবেন কারা? না, যারা টিচারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, শুনবে। কন্ডিশন হচ্ছে যদি কোনো স্টুডেন্ট ক্লাসের মাঝে মনে করে যে আমি কিছু বলতে চাই, সে রেড চেয়ারে বসে থাকলে তাকে চেয়ার চেঞ্জ করতে হবে এবং তারপরে তাকে রেসপন্ড করতে হবে। কোনো একজন স্টুডেন্ট যদি কনজিকিউটিভ 3-4 ডেজ লাল চেয়ারে বসে, তাহলে পরবর্তীকালে যে কাউন্সিলর টিম আছে, টিচার্স টিম আছে, তার সঙ্গে কথা বলবে, তার অসুবিধার জায়গাটা আইডেন্টিফাই করবে এবং তাকে কি করে হলদে মানে ইয়েলো চেয়ার হয়ে গ্রিন বা ব্লু চেয়ারের মধ্যে নিয়ে আসা যায় তার প্রচেষ্টা চালাবেন। এই রিসার্চটা করার পরে দেখা গেছে রেড চেয়ারে বসা প্রায় স্টুডেন্টদের কমে গেছে। এবং আরেকটা কন্ডিশন বলতে এখানে ভুলে গেছি, স্কুলটায় ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে অন্য কোনো স্কুল থেকে তাকে হেড টিচারকে লিখে দিতে হবে যে এই স্টুডেন্ট আমাদের স্কুলে পড়বার যোগ্য নয়, কারণে 2বার ফেল করেছে, তবে এই স্কুলে ভর্তি হওয়া যাবে। মানে প্রাইমারি কন্ডিশন হচ্ছে আপনাকে অন্য কোনো একটা স্কুলে ফেল করতে হবে কনজিকিউটিভ 2 টাইমস, অ্যান্ড দেন অনলি ইউ ক্যান অ্যাডমিট দিস স্কুল। রিসার্চ বলছে যে স্কুল থেকে ফেল করে এরা এখানে এসেছিল, কয়েক বছর পরে সেই স্কুলের ছেলে মেয়েদের সঙ্গেই এরা কিন্তু গিয়ে কম্পিটিশনে যায়। তার মানে কোথাও আমাদের ইনকম্পিটেন্সিসটা স্টুডেন্টের এবিলিটির জায়গা থেকে নয়, বা তার যে লার্নিং স্টাইলটাকেই যেভাবে আমরা ডিল করছি সেই জায়গাটাতে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটাও একটা বড় চ্যালেঞ্জের জায়গা টিচারের জায়গা থেকে। এই যে লার্নিং স্টাইলের জায়গাটা, এটা সম্পর্কে আমার যে ফ্লেক্সিবিলিটি দেখানো দরকার অ্যাজ এ টিচার, অনেক ক্ষেত্রে এটাও আমাদের চ্যালেঞ্জের জায়গা। আর একটা স্টুডেন্টস মে রিকোয়ার লার্নিং আউটকামস হুইচ আর ডিফারেন্ট ফ্রম দোজ অফ দেয়ার পিয়ার্স। অর্থাৎ সকলের জন্যই এক গোল নয়, এক একজনের জন্য এক এক রকমের গোল হতে পারে। এই যে জায়গাটা, এই যে মেনে নেওয়া, এই যে বাইফার্কেটটা করা, কার কোন ধরনের গোল আছে, এটাও একটা টিচারের চ্যালেঞ্জের জায়গার পরে। আর একটা হচ্ছে স্টুডেন্ট হু হ্যাভ difficulties adapting the teacher's preferred style are likely to react negatively. অনেক সময় যখন আমি বাধ্য করি যে আমার মতো করে তোমাকে করতে হবে, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টের বিহেভিয়ারের প্রবলেমের জায়গা তৈরি করে। একজন টিচার ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কি করেন, মানে কোন কোন এরিয়াগুলোর ক্ষেত্রে আমরা করতে পারি? অনেক সময় শিক্ষা বলতে আমরা কোথাও একটা খুব ন্যারো মিনিংয়ের জায়গা থেকে ভাবি। ন্যারো মিনিং মানে শুধু একাডেমিক লার্নিং, পরীক্ষা পাস করা, সেখান থেকে চাকরি পাওয়া। শিক্ষার যেটা বৃহত্তর আঙ্গিক আছে, যদি আপনাদেরকেও জিজ্ঞাসা করা হয় বা যদি আপনারা মনে করে দেখেন যে কলেজে আপনারা রেগুলারলি কে কে যেতেন, বা স্কুলে 11-12-এ রেগুলারলি কে কে যেতেন, আপনারা নিজেরা যদি একবার নিজেদের চাইল্ডহুড মেমোরিকে রিকল করার চেষ্টা করেন, তাহলে দেখবেন এখানে যারা বসে আছেন, যারা রেগুলারলি স্কুলে বা কলেজে যেতেন, তার বন্ধু গ্রুপ খুব স্ট্রং ছিল। যাদের বন্ধু গ্রুপ স্ট্রং ছিল না, মানে আমার সঙ্গে কেউ মেশে না, আমার সঙ্গে কেউ কথা বলে না, আমার সঙ্গে ক্যান্টিনে গিয়ে কেউ আড্ডা দেয় না, আবার আমি পড়াশোনাতেও মিডিওকার ছেলে মেয়ে অথচ রেগুলারলি কলেজে বা স্কুলে গেছি, ইট ইজ রেয়ার। মোস্ট অফ দ্য টাইম ছেলে মেয়ে ইভেন পড়াশোনা যারা করেও না, যাদের বন্ধুগুলো ভীষণ স্ট্রং, তারা রেগুলারলি স্কুলে গেছেন বা কলেজে গেছেন, ইভেন ইউনিভার্সিটিতেও গেছেন। খুব কম সংখ্যক ছেলে মেয়েকে পাওয়া যাবে যে শুধুমাত্র পড়াশোনা, যার বন্ধু গ্রুপ নেই, শুধুমাত্র পড়াশোনাটাকে ভালোবেসেই সে রেগুলারলি গেছে, তার সংখ্যাটা খুব মিনিমাম। এবং তার জন্য আমার আপনার সাপোর্টের কোনো দরকার নেই, সে সেলফ মোটিভেটেড লার্নার, তার নিজের রাস্তা সে নিজেই তৈরি করে নেবেন, এপিজে আব্দুল কালামের মতো। অর্থাৎ একাডেমিক লার্নিংটাই আমাদের লার্নিংয়ের প্রধান অবজেক্টিভস নয়।
তার বাইরেও যে দুটো আছে, একটা হচ্ছে সোশ্যাল লার্নিংয়ের জায়গা, সামাজিকতার জায়গা, আর একটা হচ্ছে ডেভেলপমেন্টাল লার্নিংয়ের জায়গা। এবার যদি আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, তাহলে একাডেমিক লার্নিং আপনারা জানেন 3R, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিকের জায়গা। ডেভেলপমেন্টের জায়গাগুলো যেগুলো আপনারা এখনকার দিনে দেখান কোকলাস্টিক এরিয়াসগুলো। অনেক ক্ষেত্রে দেখা যায় ইভেন আমার লার্নিংয়ের জায়গা থেকেও কোকলাস্টিক জায়গাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন আমার লিসনিং স্কিলস কি, আমার ফিজিক্যাল স্কিলস কি, আমার কমিউনিকেশন স্কিল কেমন। খেয়াল করে যদি দেখেন, একটুখানি সমাজের দিকে তাকিয়ে দেখেন, এখনকার দিনে আমাদের শোনার ক্ষমতা একটু হলেও কোথাও কমে যাচ্ছে। অর্থাৎ দুজনের মধ্যে কথাবার্তা বলতে গেলে, বন্ধুদের মধ্যেও দেখবেন, স্টুডেন্টদের মধ্যেও খেয়াল করে দেখবেন যে একজন স্টুডেন্ট যখন কথা বলছে আর একজন যে চুপ করে থাকবে সেটা প্রায় থাকেই না। আমাদের টিভি চ্যানেলগুলোর প্রোগ্রামগুলো যদি দেখেন, পলিটিক্যাল লিডার্সদের, বড় বড় ইভেন ইউনিভার্সিটি কলেজ টিচারদের বিভিন্ন টিভি চ্যানেলের যে ডিবেটগুলো হয়, খেয়াল করে দেখুন, দে আর দ্য রিয়েলি স্টলওয়ার্ড, দে আর দ্য ইউনিভার্সিটি প্রফেসর্স, ইভেন দ্য বিগার পলিটিশিয়ানস, even the minister, but even they don't have the power to listen the opinion of others. অর্থাৎ অন্যের বক্তব্যটাকে 2 মিনিট শোনার ক্ষমতা তার নেই। অর্থাৎ একটু বলার মাঝেই আমার বক্তব্যটাকে প্রেজেন্ট করতে হবে, এই মানসিকতা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং যদি আমাদের ক্লাসরুমের দিকে তাকাই, আমরা যদি আমাদের বাস্তবতার দিকে তাকাই, তাহলেও কিন্তু আমাদের এই ক্ষমতা কমে যাচ্ছে। ফিজিক্যাল স্কিল, এখানে ক্ষেত্রেও তাই। যত বেশি পরিমাণে আমরা কম্পিউটারের দিকে এগিয়ে যাচ্ছি, যত বেশি আমরা মোবাইল ফোনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের ফিজিক্যাল স্কিল কমে যাচ্ছে। আবারও আমি আপনাদের কথা বলবো, যদি আপনারা খেয়াল করে দেখেন, আমি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনার বাবা এবং মা যে পরিমাণ ফিজিক্যাল এবিলিটি ছিল, আপনার সেই পরিমাণ ফিজিক্যাল এবিলিটি কি আছে? মোস্ট অফ দ্য কেসে আনসার হবে না। বাবার মতো, বাবা আজকে এই বয়সে যা পরিশ্রম করতে পারেন, আমি আজকে সেই পরিশ্রম করতে পারি না। আমার ছেলে মেয়ে আমার থেকেও কম পরিশ্রম করতে পারেন। মেধার দিক থেকে হয়তো আমরা এগিয়ে যাচ্ছি, বুদ্ধিমত্তার দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, স্মার্ট ওয়ার্কের দিক থেকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আপনার বডি অনেক বেশি এগিয়ে গেছে, শরীর আপনাকে পারমিট করছে না। তাহলে আপনার সেই বডি নিয়ে ওই সরকারি চাকরির প্রচেষ্টাই করবেন, কখনোই কিন্তু কায়িক পরিশ্রম নির্ভর কাজ করতে চাইবেন না, যেটা আজকের জেনারেশনের মধ্যে সব থেকে বড় প্রবলেমের জায়গা। সেটা হচ্ছে ফিজিক্যাল স্কিলের জায়গা থেকে। কমিউনিকেশন স্কিল, কোশ্চেন ক্রিয়েট করা। দেখবেন বাড়িতে যখন কোনো লোকজন আসতেন, তখন অনেক সময় মা বলতেন যে একটু গল্প কর, আমি আসছি। এখনকার বাচ্চাদেরকে খেয়াল করে দেখবেন যে বলবে যে একটু গল্প কর, আসছি। কিছুক্ষণ পরে গিয়ে আপনার কাছে গিয়ে আস্তে আস্তে বলবে কি গল্প করব, জিজ্ঞাসা করেছি ভালো আছে কি খারাপ আছে, তারপরে আর। অর্থাৎ কি করে আমি কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যাব, একটার কথার পিঠে কথা কিভাবে বলবো। অর্থাৎ সেই আমাদের রবি ঘোষ বলতেন যে যে বাঙালি আড্ডা দেয় না তিনি আড্ডাই নয়। ভারতবর্ষে বা বাঙালি কালচারের মধ্যে আড্ডা, এবং সে সাহিত্যিক মহলে যদি দেখি বা বিভিন্ন মহলের ক্ষেত্রে, আড্ডা থেকে বড় বড় সাহিত্য তৈরি হয়েছে, অনেক 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 ক্রিয়েটিভ কাজ হয়েছে। সত্যজিৎ রায় পর্যন্ত স্বীকার করে গেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় স্বীকার করেছেন। তো আড্ডার জায়গা, কিন্তু সেই আড্ডার জায়গাটা, অর্থাৎ আড্ডা দিতে গেলেও আমাদের একটার পর একটা কথার পিঠে কথা চালিয়ে যাওয়ার মতো আমাদের কোশ্চেন্স করতে হয়, কনভারসেশনটাকে কন্টিনিউ করতে হয়। এখনকার জেনারেশনের মধ্যে সেই কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অনেক বেশি প্রবলেমেটিক তৈরি হয়ে গেছে। তারা প্রশ্ন করতে জানে না, তারা কন্টিনিউ করতে জানে না বলেই তাদের ফ্রেন্ডশিপের মধ্যে প্রবলেম হয়, এবং এই প্রবলেমটাই কিন্তু অন্য জায়গায়। এবং এইটা শিক্ষা আঙিনায় আমরা বুঝতে পারি কখন না, যখন অন্য দিক থেকে দেখছি। কিন্তু এগুলোও কিন্তু অন্যতম, যেগুলো আমার জীবনের সঙ্গে জড়িত। সোশ্যালাইজেশনের জায়গা, বিভিন্ন স্কিল, ইটিং এর ক্ষেত্রে ইটিং উইথ আদার্স চিলড্রেন, বা নিজের টার্নটা, মানে একটা সুইংয়ে দোলনায় দোল খাচ্ছে, আমাকে যে ওয়েট করতে হবে, কারোর যে মেটেরিয়ালটা আমাকে নিতে হবে কতটা ওয়েট করব, বা আমি কতটা স্যাক্রিফাইস করব, কতটা কারোর কাছে যাবে, ইভেন অ্যাডোলেসেন্স টাইমের মধ্যে কতটা আমি প্রক্সিমিটি মেনটেন করব, কতটা তার বডির কাছাকাছি গিয়ে আমি কথা বলবো, আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এই পুরো ব্যাপারটার মধ্যেও কিন্তু অনেক প্রবলেম তৈরি হয়ে গেছে। সো এই যে জায়গাটা, এই তিনটে এরিয়াকে যদি আমরা মার্চ করি, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে ডেভেলপমেন্টাল, একটা সোশ্যাল, তবেই কিন্তু একটা শিক্ষা কমপ্লিট হতে পারে। এবং এটাই যদি আমরা এই তিনটে জায়গার সঙ্গে ম্যাচ করে, মানে একাডেমিক, ডেভেলপমেন্টাল, সোশ্যাল, এবং এই তিনটে যদি একসাথে হয়, তবেই কিন্তু একটা পরিপূর্ণ নাগরিক তৈরি হতে পারে। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে চ্যালেঞ্জের যে জায়গা, এবং আপনারা জানেন যারা সাইকোলজি নিয়ে একটু আধটু পড়াশোনা করেছেন, এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে বেশি সাইকোলজিস্টরা ভাবিত আইকিউ নিয়ে নয়, আপনার কত বুদ্ধি আছে তা নিয়ে নয়, বরং ভাবিত অনেক বেশি পরিমাণে এসকিউ অ্যান্ড ইকিউ নিয়ে। আপনার সামাজিক বুদ্ধিমত্তা কত, আপনার ইমোশনাল কোশেন্ট কত। অর্থাৎ আপনি একটা কোম্পানিতে জয়েন করলেন, আপনি গোল্ড মেডেলিস্ট একজন স্টুডেন্ট, এবং যাওয়ার পরে ওয়ার্কাররা আপনার এগেনস্টে প্রোটেস্ট করলেন, আপনি জব ছেড়ে দিয়ে চলে এলেন।
তার মানে আপনার বুদ্ধিমত্তাও আপনার চাকরিটাকে বাঁচিয়ে রাখতে পারবে না যদি আপনার সোশ্যাল কোসেন্ট এবং ইমোশনাল কোসেন্টের ক্ষেত্রে উইকনেস থাকে, এবং হুইচ ক্যান বি ডেভেলপ থ্রু দ্য স্কুল এডুকেশন সিস্টেম। এখানে আবার পিকচারের জায়গাগুলো থেকে এই যে জায়গাটা, অ্যালবার্ট আইনস্টাইনের কথা আর সিস্টেমের জায়গা থেকে, এভরিবডি ইজ জেনিয়াস বাট ইফ ইউ জাজ এ ফিশ বাই ইটস এবিলিটি টু ক্লাইম্ব এ ট্রি ইট উইল লিভ ইটস হোল লাইফ বিলিভিং দ্যাট ইট ইজ স্টুপিড। অর্থাৎ আমরা মাছকে যদি বলি যে গাছে উঠতে হবে, তাহলেই বোধহয় আমরা যে ওয়েতে তাকে জাজমেন্ট করতে যাচ্ছি সেটাই হয়তো ভুল হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা করছি না তো। বা এখানে ক্ষেত্রে একটা মানে যে এটা দেয়া আছে যে সবার জন্যই একই পরীক্ষা, ফেয়ার এক্সামিনেশন হবে। এক্সামিনেশনটা কি না, সবাইকে গাছে উঠতে হবে। গাছে উঠবে কারা না, সাপকেও গাছে উঠতে হবে, হাতিকেও গাছে উঠতে হবে, বানরকেও গাছে উঠতে হবে। অপরদিকে অ্যাজ এ টিচার, অ্যাজ এ পলিসি মেকার, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আমি বলছি উই আর টেকিং দ্য ফেয়ার সিলেকশন প্রসিডিওর। ইজ ইট ফেয়ার? খেয়াল করে যদি দেখেন সেই খরগোশ এবং কচ্ছপের গল্প, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে বলুন তো খরগোশ এবং কচ্ছপের গল্পের মধ্যে কে জিতেছিল, আমরা বলে থাকি যে স্লো বাট স্টেডি ক্যান উইন দ্য রেস। গল্পটা একবার যদি মনে করে দেখেন যে গল্পটার ক্ষেত্রে খরগোশ হেরে গেছিল কেন, বা কচ্ছপ, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি খরগোশ কচ্ছপের আবার একবার কম্পিটিশন হবে, তাহলে কে জিতবে? আপনারা শিওর তো বলবেন যে আবার কচ্ছপই জিতবে। তার মানে স্লো বাট স্টেডি ক্যান উইন দ্য রেস এখনকার দিনে হয়তো ঠিক নয়। কেন কচ্ছপ জিতে গেছিল না, তার কারণ খরগোশ আন্ডার এস্টিমেট করেছিল বলে। তাহলে গল্পের মরাল হওয়া উচিত ছিল তুমি তোমার অপোনেন্টকে কখনো আন্ডার এস্টিমেট করো না। বা আমি শুধু প্ল্যাটফর্মটা চেঞ্জ করে দিচ্ছি, যে কম্পিটিশনটা ছিল এটা স্থলে ছিল, জলে ডাঙাতে ছিল, এই কম্পিটিশনটা জলেতে হবে একবার, আর একবার স্থলেতে হবে, তারপরে জাজমেন্ট হবে যে কে জিতবে, খরগোশ জিতবে না কচ্ছপ জিতবে। আর ইউ শিওর যে হু উইল উইন দ্য রেস? নাও ইউ হ্যাভ দ্য ডাউট দ্য হু উইল উইন দ্য রেস। অর্থাৎ একটা প্যারামিটার, যে প্যারামিটার থেকে এতদিন ধরে আমরা বলে এসেছি যে ফেয়ার প্যারামিটার, সেই প্যারামিটারটার মধ্যেই মিস্টেক থেকে গেছে। আজকে জলে হওয়ার পরে খরগোশ হয়তো নামতেই ভয় পাবে, কম্পিটিশন থেকেই হয়তো সে পিছিয়ে আসবে। তখন এই যে জায়গাগুলো, তার মানে কোথাও একটা প্রসিডিউরাল মিস্টেক হয়তো রয়ে গেছে। এখানে ক্ষেত্রে এটা বোধহয় গতবারের প্রেজেন্টেশনে মেবি আমি শেয়ার করেছিলাম, আমার খেয়াল নেই, তার জন্য আবার একবার শেয়ার করলাম। একজন স্টুডেন্ট তার প্রিন্সিপালের কাছে গেছেন এবং একটা কমপ্লেন নিয়ে গেছেন। অনেক কমপ্লেন নিয়ে আমরা এখনকার দিনে যাই প্রিন্সিপালের কাছে, তার মধ্যে একটা কমপ্লেন নিয়ে গেছে, আই অ্যাম নট বিং এডুটেন। স্টুডেন্ট বলছে আই অ্যাম নট বিং এডুটেন, অর্থাৎ আমার ক্লাসের মধ্যে পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে, কিন্তু আমাকে এন্টারটেন করা হচ্ছে না। অর্থাৎ যা শেখানো হচ্ছে সেগুলোর মধ্য দিয়ে প্রতিদিনকার কোনো আনন্দ পাচ্ছে না। অর্থাৎ শিক্ষার মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে সেই শিক্ষা কখনোই কোনো ভ্যালু নেই, পরবর্তী ফিউচার লাইফে সেটা কখনোই কাজে আমার লাগবে না। আমরা অ্যাজ এ টিচার সাফিসিয়েন্ট ট্রেন তো যে আমার ক্লাসরুমের যে টপিকটাকে এন্টারটেনের মতো জায়গায় নিয়ে যেতে পারি কিনা। না হলে সেই কুমার রানা রিসার্চ সম্ভবত প্রতিটি ট্রাস্টের, যেখানে একজন জঙ্গলমহলে একটি ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুই স্কুলে যাস না কেন। আমি আমার বয়ানে বলছি, ছেলেটির আনসার ছিল আমি স্কুলে যাই না তার কারণ আমি যখন জঙ্গল থেকে মধু চুরি করতে যাই বা যখন জঙ্গল থেকে সাপ ধরে নিয়ে আসি তার বিষটাকে নিয়ে বিক্রি করব বলে, তখন প্রতি মুহূর্তেই আমাকে কনসাস থাকতে হয় বা প্রতি মুহূর্তে আমাকে সজাগ থাকতে হয়, আমাকে এক্ষুনি বোধহয় ছোবল মারবে। অর্থাৎ প্রত্যেকটা সময়ের মধ্যেই, প্রতিটা সময়ের মধ্যে আমার সজাগনেস দরকার। আমি যখন স্কুলে যাই এই এন্টারটেনমেন্টটা, এই চ্যালেঞ্জটা আমার মধ্যে থাকে না। অর্থাৎ আমার এই চ্যালেঞ্জটা নেই, প্রতিদিনকার শিক্ষার মধ্যে একঘেয়েমিতা আছে, এই চ্যালেঞ্জটা নেই। যদি এই চ্যালেঞ্জটা থাকে তাহলেও হয়তো স্টুডেন্টের কাছে কোনোদিন এটা বোরিং হবে না এবং সে প্রতিদিনই এনজয় করবে। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেগুলো সবগুলোই প্রায় আমার অসুবিধার জায়গা, মানে এরকম একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আজকের আলোচনাটা যে তাহলে এখান থেকে আমরা বেরিয়ে আসবো কি করে, এর সলিউশন কি, তার একটা অন্যতম জায়গা, যদি অন্যতম একটা যে জায়গা যেটা হচ্ছে ইউডিএল, যার আনসার হচ্ছে ইউডিএল, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। আমরা লয়ের জন্য ফিজিক্যাল ইনক্লুশনকে মেনে নিই। ফিজিক্যাল ইনক্লুশন মানে হচ্ছে যেখানে বাচ্চাটির অধিকারকে এনশিওর করেছি তুমি একাডেমিক বা তুমি ক্লাসরুমের মধ্যে থাকবে, তোমার থাকাটা উচিত, আইন তোমাকে এই পারমিশনটা দিয়েছে। ভারতবর্ষের কোনো স্কুল, কোনো ইউনিভার্সিটির প্রিন্সিপাল লিখিত দিতে পারেন না যে এই বাচ্চাটিকে আমি আমার স্কুলে রাখবো না। আমরা অনেক সময় গার্জেনদেরকে বলি, যখন স্কুলের টিচার্সরা বা হেড টিচার বলছেন যে স্কুলে রাখবো না, শুধু বলবেন যে আপনার লেটারে লিখে দিন যে আমাকে বাচ্চাটাকে রাখবো না। দেখবেন তখনই টিচারের পেন কাঁপতে আরম্ভ করেছে যে লিখতে পারবেন না,
অ্যাজ পার ল তিনি পারেন না কখনোই। একবার আইআইএমএতে তখন ডিসেবল ছেলেমেয়েদেরকে নেওয়া হতো না, যে ম্যানেজমেন্টের যে কোটা ছিল 3% রিজার্ভেশন তখন ছিল, তখন নেওয়া হতো না। যিনি ডিরেক্টর বলেছিলেন যে আই এম ম্যানেজমেন্টেতে আমার ডিসেবিলিটি কোটা আমরা মানি না। ভূষণ পুনানিজি মানে আজ ব্লাইন্ড অ্যাসোসিয়েশন আহমেদাবাদ, ওখানকার ডিরেক্টর শুধু সুপ্রিম কোর্টের অর্ডারটা ওনার টেবিলের উপর ফেলে দিয়ে বলেছিলেন তাহলে এই অর্ডারটা একবার পড়ে নিয়ে পরের দিন স্যার আপনার লেটার হেডে লিখে দেবেন যে আইআইএম ম্যানেজমেন্ট কখনো ডিসেবল ছেলে মেয়ে নেবেন না। তার পরের দিন উইদিন 24 আওয়ার্সের মধ্যে সেই স্টুডেন্টটাকে ভর্তি করা হয়। তার মানে ফিজিক্যাল ইনক্লুশনের ক্ষেত্রে বাধা আজকে লিগালি কেটে গেছে, কেউ বলতে পারেন না। কিন্তু প্রবলেম যেখান থেকে স্টার্ট হয়েছে, এরা আসার পর কি করবে? এদেরকে মেশার সেই সুযোগটা আমরা দিচ্ছি তো? তাদেরকে ঠিকমতো পার্টিসিপেশন করছে তো তারা ক্লাসরুমের মধ্যে? বা পার্টিসিপেশন করার পরেও দিনের পর দিন ক্লাসে আসার পরেও তার লাভটা কি হচ্ছে? সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং যার আনসার হচ্ছে ইউডিএল। এর আগে পর্যন্ত আমরা বিভিন্নভাবে চেষ্টা, এরকম যে চেষ্টা হয়নি তা নয় যে এই ছেলে মেয়েগুলো ক্লাসরুমের মধ্যে কিভাবে রাখা হবে, তার প্রচেষ্টা অনেক আগে থেকে 1995 যদি আমি দেখি পিডব্লিউডি অ্যাক্ট, সেখান থেকেই স্টার্ট হয়েছে। এবং তার প্রথম দিককার যে অ্যাপ্রোচ সেখান ছিল কারিকুলার অ্যাডাপ্টেশন, অর্থাৎ আমরা কারিকুলামের মধ্যেই কিছু পরিবর্তন নিয়ে আসার কথা ভাবা হয়েছিল। এবং তার পরবর্তীকালে ইউডিএল, অর্থাৎ অ্যাডাপ্টেশনের মধ্যে যেটা ছিল, যেটা আমি আগে বললাম যে অ্যাডাপ্টেশন যখন করছি পার্টিকুলার একজন কারোর জন্য করছি, যার অসুবিধা আছে তার জন্য অ্যাডাপ্টেশনটা করছি। যখন একজন কারোর জন্য অ্যাডাপ্টেশনটা করছি তখন সে কোথাও ভিক্টিমাইজ হয়ে যায়। আমার মনে আছে আমি যখন স্টুডেন্ট 2005-06 আমি কেন্দ্রীয় বিদ্যালয় ক্লাস করতে যেতাম কাশীপুরে। আমরা যখন ক্লাস করতে যেতাম লার্নিং প্রবলেম ছেলে মেয়েদের নিয়ে, আমরা যাওয়ার পরে পরেই ক্লাসের অন্য বন্ধুরা বলতো তোদের টিচার এসে গেছে, তোরা যা ক্লাসরুমে তোরা বসবি না। অর্থাৎ সাপোর্টটা কোথাও একটা স্টিগমাটাইজের জায়গায় চলে যায়। অর্থাৎ অ্যাডাপ্টেশন যখন করছি, একটা স্পেসিফিক গ্রুপের জন্য যখন আমি অ্যাডাপ্টেশনটা করছি, তখন সেটা কোথাও একটা স্টিগমাটাইজকে অ্যাপ্রোচ করে, দ্যাট ইজ দ্য মেডিকেল অ্যাপ্রোচ। অপরদিকে ইউডিএল যখন করছি তখন তার রাইটের জায়গা থেকে করছি, পরের দিকে আমি আসবো। অ্যাডাপ্টেশন একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, ব্যক্তিকেন্দ্রিক। ইউডিএল যখন করছি একজনের জন্য নয়, ক্লাসরুমের মধ্যে যত স্টুডেন্ট প্রেজেন্ট আছে প্রত্যেকের জন্য আমরা করছি। অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে অনেক সময় টিচারের জায়গা থেকে অনেক বেশি এক্সপার্টাইজ লাগে, অনেক বেশি পরিমাণে লাগে। কিন্তু যখন ইউডিএল করছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ থেকে আমরা কাজ করতে পারি। এটা ইন্টিগ্রেশনকে সাপোর্ট করে, ইউডিএল একটা ইনক্লুশনকে সাপোর্ট করে। আর একটা যেটা এটা হচ্ছে এনগেজমেন্ট ফর অল স্টুডেন্ট। অ্যাডাপ্টেশন হয়তো কোনোভাবে স্টুডেন্টদেরকে এনগেজ করে, কিন্তু যদি আমি কোয়ালিটি এনগেজমেন্টের জায়গা থেকে দেখি, আউটকামসের জায়গা থেকে দেখি, তাহলে ইউডিএল অনেক বেশি ইম্পর্টেন্ট। আগেই বলেছি অ্যাডাপ্টেশন কোথাও ডিসক্রিমিনেশন মডেলকে প্রমোট করে, অপরদিকে ইউডিএল ইকুয়ালিটিকে প্রমোট করে। ইউনিভার্সাল ডিজাইনে রন মেসের কথা অনুযায়ী কনসিডার দ্য নিডস অফ দ্য ব্রডেস্ট পসিবল রেঞ্জ অফ ইউজার ফ্রম দ্য বিগিনিং। অর্থাৎ প্রথম থেকেই যদি একটা বড় গ্রুপের কথা ভেবে আমরা কাজটা করি, তাহলে হয়তো আমাদের কাজটা অনেক বেশি এগিয়ে যেতে পারে। ছবিটা দেখুন, যেখান থেকে একটা ওল্ড ডিজাইন আর একটা হচ্ছে আমি নিউ ডিজাইনের কথা দেখিয়েছি। ইউনিভার্সাল ডিজাইন অ্যাক্সেস ফর এভরিওয়ান, ওল্ড ডিজাইন সাম আর ডিনাইড। অর্থাৎ আমি হুইল চেয়ার বাউন্ড হয়ে আমি কখনোই সিঁড়ি বেয়ে উঠে আসতে পারবো না। আমরা যারা সোকল নর্মাল, ইভেন আমাদের হাতে পায়ে যারা প্রবলেম নেই, তারাও কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার বাঁদিকের পিকচারটা যেখানে অ্যাক্সেসেবল এনভায়রনমেন্টে, এই এনভায়রনমেন্টে কোনো দিনের জন্য আমার লাগবে না। একদিনে যদি আমার হাঁটুতে প্রবলেম হয় তাহলেও আমার এই এনভায়রনমেন্টটা লাগতে পারে। অর্থাৎ ইউনিভার্সাল ডিজাইন ইনিশিয়ালি কস্টলি, কিন্তু একবার যদি তৈরি হয়ে যায়, ভাবা হচ্ছে হয়তো স্পেশাল নিড স্টুডেন্টদের কথা ভেবে, ডিসেবল ছেলে মেয়েদের কথা ভেবে, কিন্তু আলটিমেটলি বেনিফিটেড হবে সবাই। এই জায়গাটাতেই হচ্ছে ইউডিএল মডেলের এসেন্সটা বা ইউডিএল মডেলের বেনিফিটসের জায়গাটা। ওল্ড যে ডিজাইনগুলো, সেখানে ক্ষেত্রে কিছু মানুষকে আমরা সবসময়ের জন্যই ডিনাইড করি, তারা কোনো দিনের জন্যই ওটাকে অ্যাক্সেস করতে পারবে না উইদাউট টেকিং দ্য হেল্প অফ আদার্স। ইউনিভার্সাল ডিজাইনের ক্ষেত্রে তারা কিন্তু সেটা করতে পারবে। প্রথম দিকে ডেভিড রোজ, অ্যানে মেয়ার এবং তার কলিগসরা কাস্ট বা সেন্টার ফর অ্যাপ্লাইড স্পেশাল টেকনোলজি ডিপার্টমেন্টে যখন এটা ইউডিএল মডেল ভাবা হয়, এটা ভাবা হয়েছিল শুধুমাত্র আর্কিটেকচারাল ওয়ার্ল্ডের জায়গা থেকে। ইনফ্রাস্ট্রাকচার যখন তৈরি করা হবে, বিল্ডিং যখন তৈরি করা, ইভেন আপনারা খেয়াল করে দেখুন, আপনারা অনেকেই আছেন যারা গ্রামীণ স্কুলে পড়ান বা গ্রাম থেকে এসেছেন, আমার মতোই আর কি, আমিও গ্রামেরই ছেলে। কাজে কাজে আজ থেকে 10 বছর আগে গ্রামের কোনো বাড়িতে পাকা বাড়ি তৈরি হচ্ছে, ইটের বাড়ি তৈরি হচ্ছে, ওয়েস্টার্ন টয়লেট করেছে, আমরা প্রায় ভাবতেই পারতাম না। আজকে যদি গ্রামের দিকে বাড়ি তৈরি হয়, দুটো টয়লেট হলো, একটা ইন্ডিয়ান টয়লেট, একটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট তৈরি হয়। তার মানে আগেকার দিনে কি হাঁটুর প্রবলেম ছিল না?
আগেকার দিনে কি কমনের প্রবলেম ছিল না? থাকা সত্ত্বেও আমরা আমাদের আর্কিটেকচারের জায়গাটাকে, ডিজাইনটাকে মনে করতাম যে দরকার নেই, এটা যখন হবে তখন দেখা যাবে। আর এখন যখন ইনিশিয়ালি প্রথমেই যখন বিল্ডিং তৈরি হচ্ছে তখনই মনে করা হচ্ছে যে চলো আমি একটা ওয়েস্টার্ন টয়লেট তৈরি করে রাখি, বয়স্ক বেলায় যখন আমার হাঁটুর প্রবলেম হবে, আমার যখন কোমরের প্রবলেম হবে, তখন হয়তো আমার টয়লেটে যেতে অসুবিধা হবে না। অর্থাৎ এই যে মডেলটা আর্কিটেকচার মডেল থেকে প্রথম দিকে তৈরি করা হয়েছিল যাতে করে সবাই এনভায়রনমেন্টটাকে অ্যাক্সেস করতে পারে, এবং এটা পরবর্তীকালে এডুকেশনে কনভার্ট করা হয়। বৈশিষ্ট্য কি? ইউডিএল মডেল ধরে নেওয়া হয়, মেনেই নেয় যে আমার ডিফারেন্সেস আছে। ইউডিএল মডেল কখনো মনে করে না যে আমার কোনো ডিফারেন্সেস নেই, মনেই করে এরা ডিফারেন্সেস আছে। এরা মনে করে এই ডিফারেন্সটা আছে, সেটাকে মেনে নিয়ে যদি ফ্লেক্সিবিলিটি, এনগেজিং এবং চ্যালেঞ্জিং ওয়েতে আমি প্রেজেন্ট করতে পারি কারিকুলামটাকে, সেটা সকলের জন্য বেনিফিটস হবে। ইউডিএল মডেল মনে করে আমি সকলের কাছ থেকে আমি হাই এক্সপেকটেশন রাখি। এরা ডিসেবল ছেলে মেয়ে বলে এদের কাছ থেকে আমার লো এক্সপেকটেশন, এটা না, সকলের কাছ থেকে হাই এক্সপেকটেশন। অর্থাৎ যার যেখানে বাধা, সেই বাধাটাকে শুধু যদি আমি সরিয়ে দিতে পারি তাহলেই হয়তো আমরা অনেক বেশি এক্সপেক্ট করতে পারি যে কোনো কারোর জায়গা থেকে। তো এইটা ইউডিএল মডেল মনে করে। ইউডিএল ডিজাইন ফর দোজ ইন দ্য মার্জিন বাট ওয়ার্কস বেটার ফর এভরিওয়ান। তাহলে আপাতভাবে যখন আমরা তৈরি করছি তখন একটা মার্জিনালাইজড গ্রুপের কথা ভেবে তৈরি করছি, কিন্তু যখন আপনি ফলো করবেন ক্লাসরুমের মধ্যে তখন আপনি শিওর হবেন, আপনি দেখতেও পাবেন যে ক্লাসের মধ্যে সবথেকে যে ভালো ছেলেটি বা সবথেকে যে অ্যাভারেজ গ্রুপে যে ছেলে মেয়েগুলো তারা সবথেকে বেশি বেনিফিটেড হচ্ছে। তখন আপনি ব্যবহার করেছিলেন আসলে যাদের অসুবিধায় তাদের কথা ভেবে, লাভবান হচ্ছে কিন্তু সবাই বা ওই গ্রুপের ছেলে মেয়েগুলো। ইউডিএল ইজ আ ইনক্লুসিভ ফর ডিজাইন, আমি আগেই দেখিয়েছি এটা সকলের জন্যই। এবার আমরা দেখে নেব যে ইউডিএল কিভাবে আমাদের টোটাল কারিকুলামের মধ্যে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। 4টে পার্টে আমি দেখানোর চেষ্টা করেছি। ট্র্যাডিশনাল গোলস বা ট্র্যাডিশনাল ইনস্ট্রাকশনাল প্রসিডিওরস কী ছিল, মেটেরিয়ালস কী ছিল, আর ইউডিএল মডেল আসার পরে কী ধরনের চেঞ্জেস তার মধ্যে আসতে পারে। খেয়াল করে দেখুন, বোধহয় পিকচারটাই সাফিসিয়েন্ট আর কি, দুটো পিকচারের ক্ষেত্রেই ট্র্যাডিশনাল গোল কী ছিল আর ইউডিএল গোল কী ছিল। সো ট্র্যাডিশনাল গোলের মধ্যে দেখুন মনে করা হচ্ছে যে কেউ যে কোনো জায়গাতে ফিট করে যেতে পারে। তারপরে লার্নিং গোলসটা মে বি স্কিউড, ইনফ্লেক্সিবল ওয়েস অ্যান্ড মিনস অফ অ্যাচিভিং দেম। অপরদিকে ইউডিএল গোলের ক্ষেত্রে দেখুন এখানে যে পিকচারটা যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে যার যেমন এবিলিটি সে তার জায়গাতে দাঁড়িয়ে আছে, নন নেসেসারি যে লাস্টে দাঁড়িয়ে তাকে একদম প্রথমে গিয়েই আমাকে হাজির হতে হবে, দরকার নেই। যার যেমন স্পেস, ইন্ডিভিজুয়ালাইজ স্পেসেতেই সে কিন্তু এগিয়ে যেতে পারে। তো এই জায়গাটা ইউডিএল গোলের মধ্যে পার্থক্যের জায়গা। মেটেরিয়ালসের জায়গা থেকে যদি দেখি, আমার হাতে খুব লিমিটেড মেটেরিয়াল ছিল, কিছু পেইন্ট মেটেরিয়াল বা খুব সামান্য মেটেরিয়াল ছিল। অপরদিকে যদি ইউডিএল এর জায়গা থেকে দেয়ার আর মেনি মেটেরিয়ালস, এবং নিচের ছবিটা খেয়াল করে দেখুন, এটা ইকুইটি মডেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। একদম এক্সট্রিম ডান দিকের, মানে আমার ডান দিকের কর্নারে যদি ছবিটা দেখেন তাহলে প্রথম দিকে দেখুন একজন মানুষ মাঠের খেলাটা দেখতে পাচ্ছেন না, সে যাই হোক, একজন অনেক ভালো করে দেখতে পাচ্ছেন, একজন সামহাও কোনো রকমে দেখতে পাচ্ছেন। একদম এক্সট্রিম লেফট কর্নারের ছবিটা দেখুন, তাতে দেখানো হচ্ছে যে তিনজনকে আমরা একটা ইকুয়াল সাইজ দিয়ে দিয়েছি, যে চলো ইকুয়াল বাবা, সবাই সমাজে সবাই সমান, সবার জন্য একই রকম প্রভিশন দিয়ে দেওয়া হয়েছে। তাতে করেও সমস্যাটা কিন্তু কোনো সমাধান হয়নি, অর্থাৎ যে অবস্থাতেই ছিল তাতে দুজনের ক্ষেত্রে হয়তো তারা দেখতে পাচ্ছিলেন আর একটু বেটার হয়েছে, কিন্তু একজন যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই রয়ে গেছেন। থার্ড পার্টটাতে মানে মিডিলের যে ছবিটা যদি খেয়াল করে দেখুন, যার যেটুকু দরকার, অর্থাৎ যে এরিয়াতে যার যেমন সাপোর্টটা দরকার, এটাকে যদি আমরা আইডেন্টিফাই করে নিই এবং এই অনুযায়ী যদি প্রেজেন্ট করি তাহলেই বোধহয় সাফিসিয়েন্ট হবে, এবং এটাকেই বলা হচ্ছে ইকুইটি মডেল। অর্থাৎ এখনকার দিনে আমরা ইকুয়াল জায়গা থেকে ইকুইটির জায়গা থেকে আসছি। ইকুইটি, সমতা, এখানে যার যেটুকু দরকার, মেটেরিয়ালের জায়গা থেকেও ঠিক তেমনিভাবে এরকম নট নেসেসারি ইউডিএল মডেল মানেই একজন স্পেশাল নিড স্টুডেন্টস বা একজন ডিসেবল ছেলে মেয়ের প্রচুর মেটেরিয়াল লাগবে, নট নেসেসারি। যে কোনো কারোরই যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে লাগতে পারে, শুধু অ্যাজ এ টিচার আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কার জন্য কোন মেটেরিয়াল কতটুকু লাগবে, তবেই আমরা ইকুইটি মডেলকে ফলো করে কাজ করতে পারো। মেথডসের জায়গা থেকে এখানে ক্ষেত্রে দেখুন আমরা আবার সেই পিকচারের সাহায্যই আমি নিচ্ছি, একটা নির্দিষ্ট জায়গায় যেতে চাইছি, নট নেসেসারি যে আমাকে একটা মেথড ইউজ করেই যেতে পারবে, তাহলে একজন উপর দিয়ে গেছেন, একজন নিচে দিয়ে গেছেন, একজন ওটাকে ক্রস করেই গেছেন। তো এই যে জায়গাটা, এবার এখানে খেয়াল করতে ট্র্যাডিশনালের ক্ষেত্রে টিচার সেন্টার একটা হোমোজিনিয়াস গ্রুপ, মানে একই রকম ইনস্ট্রাকশন দিলে চলে যায়। অপরদিকে ইউডিএল এর ক্ষেত্রে যখন ইনক্লুসিভ এডুকেশন আসছে তখনই এটা একটা হেটেরোজিনিয়াস গ্রুপকে ক্রিয়েট করছে। হেটেরোজিনিয়াস কেন?
না, যেহেতু আমরা সকলের অধিকারটাকেই এনসিওর করেছি যে সকলেই শিক্ষা প্রাঙ্গণে আসতে পারেন, তার অধিকারের মধ্যে পড়ে, তাহলে আর হোমোজিনিসিটি আর থাকছে না, হেটেরোজিনিয়াস গ্রুপ অফ লার্নার থাকছে। তাহলে যখন হোমোজিনিয়াস নেই, হেটেরোজিনিয়াস গ্রুপ অফ লার্নার, তখন আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার মেথডের জায়গাটাতেও কিন্তু চেঞ্জেস আনতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। অ্যাসেসমেন্টের জায়গা থেকেও অনেক সময় আমরা কনফিউশন, গোল মানে কেন আমি টেস্ট করছি, কেন আমি এক্সাম নিচ্ছি, আমার গোলস কি আর তার মিনস কি, এই দুটোর মধ্যে কনফিউশন থাকতো অনেক সময়। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যানুয়াল ইয়ার, সেই না হলে ট্রাইবাল সেই মাদারের কথা, একটি বাচ্চা পরীক্ষায় ফেল করেছে, মাদার কল হয়েছে, একটু পুরানো গল্প আর কি। মাকে ডাকা হয়েছে স্কুলে, মা স্কুলে গেছেন, স্কুলে গিয়ে টিচারকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা একে পড়িয়েছে সারা বছর ধরে? টিচার বলছে আমি। বলছে কোশ্চেন করেছে কে? বলছে টিচার বলছেন আমি। যে খাতা দেখেছে কে? বলছে আমি। বলছে তাহলে আমাকে ডেকেছিস কেন ফেল করেছে যখন? ঠিক তেমনি ভাবে, অর্থাৎ সারা বছর ধরেই তার যখন প্রোগ্রেস হয়নি, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডেকে কোনো লাভ নেই। সামেটিভ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ প্রতিদিনকাই এই গার্জেনদের এই প্রশ্নের মুখোমুখি হয়তো আমাদের আসার দিন এসে গেছে যে ও যখন অ্যাচিভ করেনি তাহলে তার দায় কে নেবে। এটা নিয়ে সর্বত্রই আজকে আলোচনার জায়গা যে শিক্ষার্থীর ফেলিওরের দায় কে নেবে। টিচার, সমাজ, বাবা মা, পারিপার্শ্বিকতা, পলিসি মেকার, কে দায় নেবে, তার মধ্যে আমাদের দায় কতটুকু আছে এই জায়গাটা। এবং সেই দায়টা পরিমাপ আমি কখনই গিয়ে করবো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অর না সারা বছর ধরে অনগোয়িং প্রসেসের মধ্য দিয়ে। ট্র্যাডিশনাল অনেক ক্ষেত্রেই হয়তো সারা বছরের জায়গাকেই ভাবা হতো। ইউডিএল মডেলের ক্ষেত্রে মনে করা হয় যে প্রত্যেকটা স্টেপেই একদম ধারাবাহিকভাবে দেখা দরকার যে গ্যাজুয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, যদি না হয়ে থাকে আমার মডেলের মধ্যে চেঞ্জেস আনতে হবে। ইম্পর্টেন্স কি, যদি এই মডেলটা ব্যবহার করি আমার কি হতে পারে না, এই মডেল যদি ব্যবহার করা হয় তাহলে আমার যে ব্যারিয়ার্সগুলো, আমি একদম প্রথম দিকে যে চারটে ইউনেস্কোর যে চারটে কি এলিমেন্টস বলেছিলাম অফ ইনক্লুসিভ এডুকেশন, তার মধ্যে অন্যতম একটা ছিল যে আইডেন্টিফাই অ্যান্ড রিমুভিং দ্য ব্যারিয়ার্স। তাহলে এখানে ব্যারিয়ার্সগুলো কি, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ইনক্লুশনের জায়গায়, সোশ্যাল ইনক্লুশনের জায়গায়, একাডেমিক ইনক্লুশনের জায়গায়। অর্থাৎ এখন আর ভর্তির জন্য আমার ইনক্লুশন দরকার নেই, এটা মোটামুটিভাবে টিচাররা জানেন, সমাজ জানেন। এখন আমার যে কাজটা, ওনাকে স্টুডেন্টরা স্কুলে আসার পর শিক্ষার প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারছে কিনা সেটা দেখা দরকার, ক্লাসের ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারছে কিনা আমার দরকার। তো এই ফলো করার ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে, মেথোডোলজির ক্ষেত্রে যে অসুবিধার জায়গাগুলো আছে সেগুলোকে যখন আমি চেঞ্জেস করতে পারছি ইউডিএল মডেলে, সেভাবে কিন্তু আমরা ব্যারিয়ার্সগুলোকে চেঞ্জ করতে পারি। ভ্যালুইং দ্য ডাইভার্স ইন দ্য ক্লাসরুম থ্রু দ্য প্রোঅ্যাক্টিভ ডিজাইন অফ ইনক্লুসিভ কারিকুলাম, অর্থাৎ সকলকেই আমি মেনে নিচ্ছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং একটা ডিজাইন এমন একটা ডিজাইন যে ডিজাইনের মধ্যে কেউ বলবে না যে এটা তুই পিছিয়ে আছিস বলে তোর জন্য, এটা সকলের জন্যই। মানে আমি যে এগিয়ে আছি তার জন্য ইনক্লুসিভ মডেল, আবার যে পিছিয়ে আছে তার জন্য ইনক্লুসিভ মডেলের জায়গাগুলো থেকে। ইনক্রিজ অপশন ফর অ্যাক্সেস, ডেফিনেটলি অনেকগুলো অপশনস থাকবে, একটা অপশনস না অনেকগুলো অপশনস থাকবে। ইনক্রিজ অপশন ফর পার্টিসিপেশন, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যখন প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখনও দেখাবো যে প্রত্যেকেই পার্টিসিপেট করছে, কম এবং বেশি তার মাত্রা অনুযায়ী, তার ডিগ্রি অফ রিটার্ডেশন অনুযায়ী। ইনক্রিজ অপশন ফর ডেমনস্ট্রেটিং দ্য লার্নিং, অর্থাৎ আমি যেটা শিখেছি সেটা সকলের সামনে প্রেজেন্ট করতে পারছি কিনা, সেটাকে আমি প্রদর্শন করতে পারছি কিনা। শেখাটা যদি অ্যাপ্লিকেশনের জায়গায় যদি না হয়, অর্থাৎ আমি একটা কিছু শিখলাম কিন্তু সেটা কাজের জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারছি না, আমি দেখাতে পারছি না, তাহলেও কিন্তু সেই লার্নিংয়ের কোনো ভ্যালু নেই, কারণ সেটা প্রবলেম সলভিং স্কিলে আমার কাজে লাগবে না। এছাড়া যেটা হতে পারে হায়ার অ্যাচিভমেন্ট, মোর গ্রেডেশন, এবং অনেক ক্ষেত্রেই লেস ড্রপ আউট রেট, অর্থাৎ স্টুডেন্টরা যে স্কুল ছেড়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্ট প্রতিদিনকার পছন্দ, ধরুন ক্লাস 6 একটি ছেলে পড়ে, তার একাডেমিক লেভেল ক্লাস 3 বা ক্লাস 2 এর মতো, তাহলে এই ছেলেটি অটোমেটিক প্রমোশন পেয়ে যখন ক্লাস 7-এ যাবে এবং ক্লাস 7-এর যখন একাডেমিক ডিসকাশন চলবে, তখন তার মনে হবে তার একটা কথাও সে বুঝতে পারছে না, কোনো ইনস্ট্রাকশন ফলো সে করতে পারছে না, যদিও তার ইনস্ট্রাকশনগুলো মাদার টাঙে দেওয়া হচ্ছে। তখন একটা সার্টেন স্টেজের পরে গিয়ে ও কিন্তু স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাবে, ও প্রসেসটা এনজয় করবে না। এই ড্রপ আউট রেটটাকে আমরা কিন্তু কোথাও বন্ধ করতে পারি। এছাড়াও এটা আমাদেরকে অ্যালাউ করে সিস্টেমেটিক ওয়েতে একটা ইনফরমেশনকে প্রেজেন্ট করতে, স্টুডেন্টকে রেসপন্ড করতে এবং স্টুডেন্টকে এনগেজ করতে। এরপর যে মেন জায়গাটা আছে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে, যে
মেজর যে তিনটে প্রিন্সিপাল যার উপর বেস করেই আমাদের লেসন প্ল্যানটা তৈরি হয়, তার ব্রেন নেটওয়ার্কসের জায়গা থেকে এবং কানেক্টিভিটির যে জায়গা, তিনটে পার্ট, একটা হচ্ছে রেকগনিশন নেটওয়ার্ক, স্ট্র্যাটেজিক নেটওয়ার্ক, একটা হচ্ছে অ্যাফেক্টিভ নেটওয়ার্ক। স্ট্র্যাটেজিক রেকগনিশন নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল মিনস অফ রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমি একটা কোনো মেটেরিয়ালকে কীভাবে রিপ্রেজেন্ট করব, প্রেজেন্ট করব কী করে, এক্সপ্রেশনের জায়গা থেকে স্টুডেন্টস এটাকে এক্সপ্রেস করবে কী করে, এক্সপ্রেশনের জায়গা, এনগেজমেন্ট, কেন সে এনগেজমেন্ট হবে, হোয়াই লার্নিং, মানে আমি শিখবো কেন, আমার শেখাটা জরুরি কেন, এই এনগেজমেন্টের জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে ক্ষেত্রে যদি দেখেন তাহলে রিপ্রেজেন্টেশন আমি আগেই বলেছি যে রিপ্রেজেন্টেশনের যে জায়গা থেকে কি শেখানো হবে এবং সেগুলো সে বুঝছে কিনা, এক্সপ্রেশনের জায়গাগুলো এবং এনগেজমেন্টের জায়গাগুলো। স্টুডেন্টের জায়গা থেকে যদি দেখি তাহলে অপশনস ফর হাউ দে লার্ন, চয়েস হুইচ উইল এনগেজ দেয়ার ইন্টারেস্ট, অ্যান্ড চয়েসেস ফর হাউ দে ডেমনস্ট্রেট দেয়ার লার্নিং, এই তিনটি ইম্পর্টেন্ট। অপরদিকে টিচারের ক্ষেত্রে একটাই উদ্দেশ্য, ফ্লেক্সিবল or showing flexibility and flexibility. Flexibility in presenting the content, flexibility in the options for student engagement, flexibility method for expression and the assignments. এটা মডেলটা এক একটা করে আলোচনা করছি। রিকগনিশন নেটওয়ার্কের মধ্যে দ্য হোয়াট অফ লার্নিং, কি শিখছে, অর্থাৎ আইডেন্টিফাই অ্যান্ড ইন্টারপ্রেট দ্য প্যাটার্নস অফ সাউন্ড, লাইট, টেস্ট, স্মেল। যদি আমরা উল্টো দিক থেকে ভাবি, যেখান থেকে আমাদের ভিএকেটি মেথড এসেছে, ভিজুয়াল, অডিটরি, কাইনাস্থেটিক অ্যান্ড ট্যাকটাইল, অর্থাৎ যখন আমরা মোর দ্যান ওয়ান সেন্সেশন ইউজ করে শিখি, অর্থাৎ আমার ক্লাসরুমের মধ্যে মেটেরিয়ালের প্রেজেন্টেশনটা যদি মোর দ্যান ওয়ান সেন্সারি চ্যানেল হয়, অর্থাৎ একের বেশি হয় সেন্সারি চ্যানেল ইউজ করে আমরা যদি শিখি, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের লার্নিংটা অনেক বেটার হতে পারে। এইটাকে এনসিওর করার কথা বলে আমার রিপ্রেজেন্টেশন মডেল বা ইউডিএল মডেলের রিপ্রেজেন্টেশনের পার্টটা, প্রিন্সিপালস 1 নম্বর। এই তিনটে পার্ট, একটা হচ্ছে পারসেপশন, প্রোভাইড অপশনস ফর পারসেপশন, প্রোভাইড অপশনস ফর ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ইন দ্য সিম্বলস অ্যান্ড দ্য প্রোভাইড অপশনস ফর কম্প্রিহেনশন। পারসেপশনস অর্থাৎ যে মেটেরিয়ালটা আমি পারসিভ, অর্থাৎ আমাকে যে মেটেরিয়ালটা দেওয়া হচ্ছে সেই মেটেরিয়ালটার ক্ষেত্রে এই পারসেপশনের জন্য আমি ভ্যারাইটিস অফ মেটেরিয়াল দিচ্ছি কিনা, বা অফার অল্টারনেটস ফর দ্য অডিটরি, মানে যখন অডিটরি ইনফরমেশন, ফর এক্সাম্পল আমার ক্লাসের মধ্যে কোনো হিয়ারিং ইম্পেয়ার স্টুডেন্ট আছে, তাহলে আমি অডিটরি ইনফরমেশন যখন প্রোভাইড করছি তার সঙ্গে সঙ্গে আমি কাইনাস্থেটিক বা ভিজুয়াল ইনফরমেশন দিচ্ছি কিনা। ফর এক্সাম্পল যেমন ধরুন যদি আমি খুব করেই বলি, মানে খুব আমার সাউন্ডের সঙ্গে ধরুন দূরে কেউ আছে কোনো একজন স্টুডেন্ট, তাকে ডাকতে হবে, মানে যদি বলা হয় যেমন ছাদে আছে কেউ, আমি এরকম মা, ও মা, তাহলে আমি এটা যখন জোরে বলছি, তখন আমি এটাকে বোঝাই যাচ্ছে জোরে বোঝাতে চাইছি। ফর এক্সাম্পল ক্লাসের মধ্যে হিয়ারিং ইম্পেয়ার স্টুডেন্ট আছে, আমি জোরে বলছি সেটা সে বুঝছে না, এবার আমার হাতটা অনেক দূরের দিকে গেল, এরকম বাড়ালাম হাতটা, মা, ও মা, অর্থাৎ হিয়ারিং ইম্পেয়ার যে স্টুডেন্টটা আছে এবং আর ভোকাল কর্ড বা ভয়েসের যে ওঠা পড়া সেই জায়গাটা, লিপ রিডিং এবং হাতের যে এক্সপ্রেশন, কাছে যখন এসেছে কাছে নিয়ে এসে মা, ও মা শুনছো, এই যে ব্যাপারটা, বা মাঝি ভাই, আমি হাতটা আস্তে আস্তে টানছি, অর্থাৎ এখান থেকে একটা হচ্ছে অডিটরি, আর যখন আমি দূরে দেখাচ্ছি তখন সেটা হচ্ছে ভিজুয়াল। বা যদি বলি জ্যেষ্ঠ ভাতা কনিষ্ঠ ভাতাকে বললো, তাহলে জ্যেষ্ঠ আমার হাতের যে জায়গাটা অনেকটা বড় জায়গা থেকে দেখাচ্ছি, কনিষ্ঠ যখন ছোট জায়গা থেকে আমি দেখাচ্ছি, অর্থাৎ এই যদিও খুব সামান্য একটা জায়গা। এখানে যদি আপনারা প্রত্যেকে ভিডিও হয়তো অন করতে পারবেন না, যদি একটাভাবে যখন কোনো গ্রুপের মধ্যে প্র্যাকটিস করা দেখাতে পারে না আর কি, ক্লাসরুমের মধ্যে ধরুন ক্লাসে বৃষ্টি পোয়াতে গেছেন, যদি এরকম দুটো আঙুলের এরকম হাতটা নেবেন, দিয়ে এই দুটো পাতাতে যদি এরকম আস্তে 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 আওয়াজ করেন, ক্লাসের মধ্যে এটা প্র্যাকটিস করে দেখতে পারেন বা নিজেরাও প্র্যাকটিস করে দেখবেন। যদি 10 জন 12 জন স্টুডেন্ট থাকে, এটা চোখ বন্ধ করে স্টুডেন্টকে শুনতে বলবেন যে মনে হয় যেন বৃষ্টির আওয়াজ আসছে, মানে এরকম কয়েকজন করে, এবং এটা যখন জোরে জোরে হতে আরম্ভ করবে তখন মনে হয় যেন ঝমঝম করে বৃষ্টি পড়বে। ইভেন ক্লাসের মধ্যে কোনো যদি পিছিয়ে পড়া স্টুডেন্টও থাকে তাহলেও কিন্তু সেটা পার্টিসিপেট করতে পারবে এবং তার ফ্লেভারটা পেতে পারে। তো ইনফরমেশনগুলোকে আমি কীভাবে প্রেজেন্ট করব, ক্লারিফাই দ্য ভোকাবুলারি অ্যান্ড সিম্বলস। অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে, ম্যাথসের ক্ষেত্রে মেনলি যখন হায়ার লেভেল ম্যাথামেটিক্স স্টার্ট হয়, বা তখন স্টুডেন্টদের ম্যাথ রিলেটেড যে ভোকাবুলারি, টুগেদার, মোর, আর কত বেশি, সাবস্ট্রাক্ট, অর্থাৎ অনেক সময় শব্দগুলোকেই আইডেন্টিফাই করতে পারে না, ভোকাবুলারিটাকে আইডেন্টিফাই করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট সে বুঝতেও পারে না এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, গুণ করতে হবে না ভাগ করতে পারে। অর্থাৎ ভোকাবুলারিগুলোর যে মিনিংটা, এটাকেও যদি ক্লারিফাই করে দেয় প্রথম দিকে, সেটা পিক্টোরিয়াল ফর্মে
ইভেন ড্রামাটাইজেশন ফর্মে, অ্যাক্টিভিটি ফর্মে, তাহলেও কিন্তু আমি ব্যাপারটা বোঝাতে পারি। ক্লারিফাই দ্য সিনট্যাক্স এন্ড দ্য স্ট্রাকচার, ডিকোডিং দ্য টেক্সট, ম্যাথামেটিক্যাল নোটেশনস, অপরদিকে প্রমোট আন্ডারস্ট্যান্ডিং অ্যাক্রস দ্য ল্যাঙ্গুয়েজ ইলাস্ট্রেট থ্রু দ্য মাল্টিপল মিডিয়া। আমি দেখাবো উদাহরণ দিয়ে। কম্প্রিহেনশনের জায়গা থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড নলেজটা বলে দিই, একটা বিগ আইডিয়াস দিয়ে দিই, ক্লিয়ার পিকচার যদি দিয়ে দেওয়া হয়, আমরা অনেক সময় করি যে পার্টিকুলার যে ওয়ার্ডগুলো একটা প্যাসেজ পড়ার পর ওকে আইডেন্টিফাই করতে বলা হয় যে হাইলাইটার দিয়ে যে কঠিন যে শব্দগুলো মনে হচ্ছে তুমি সেগুলো হাইলাইট করো, এবং তার নিচে তুমি তোমার মাদার টাঙ্গেও লিখে নিতে পারো। অর্থাৎ যে কম্প্রিহেনশনটা করতে যাচ্ছে তার যে মিনিংটা, সেগুলো যদি আমি ক্লিয়ারিফাই করে দিই তাহলে সুবিধা হয়। ভিজুয়ালাইজেশন বা ম্যানিপুলেশন টেকনিক এবং ট্রান্সফার অফ জেনারেলাইজেশন। জেনারেলাইজেশনের ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টদের এটা ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ যারা স্টুডেন্ট তাদের খুব অসুবিধা হয়। অর্থাৎ ক্লাসরুমের মধ্যে ওদেরকে যা শেখানো হলো, ইভেন সেটা যখন বাড়িতে গিয়ে করতে বলা হয় তখন তারা করতে পারে না, তার জন্য আলাদা করে ট্রেনিং প্রোগ্রামটা লাগে। অর্থাৎ যে নলেজটা আমি ট্রান্সফার করলাম, এই ট্রান্সফার অফ নলেজটা যদি তার বাড়িতে বা সোসাইটিতে অ্যাপ্লাই করতে না পারে তাহলে কিন্তু কোনো লাভ নেই। অর্থাৎ কম্প্রিহেন্স, আমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লাসরুমের আন্ডারস্ট্যান্ডিং আর আমার হোম আন্ডারস্ট্যান্ডিং বা সোসাইটাল আন্ডারস্ট্যান্ডিং যদি সেম না হয় তাহলে আমি কখনোই কিন্তু জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবো না। এবার এখানে এই এত কিছু যে বললাম তার একটা পিক্টোরিয়াল এক্সাম্পল আমি এখানে দিয়েছি। যদি খেয়াল করে দেখুন, যদি ইংলিশে একটা প্যাসেজটা কেউ পড়তে যায়, মানে ইভেন আমি ধরে নিচ্ছি ক্লাসের মধ্যে 3 রকম গ্রুপ অফ স্টুডেন্টই আছে, যে পড়তে পারে, যে পড়তে পারে না, আর যে শুধু পিকচার আইডেন্টিফাই করতে পারে। দেখুন প্রত্যেকটা লেখার নিচে অন থার্সডে উই ওয়েন্ট টু মিউজিয়াম, এই এখানে ক্ষেত্রে তাহলে এটা যে দেওয়া হয় তাহলে অন থার্সডে টিএইচ দিয়ে দ্য সানের ছবি দেওয়া হয়েছে, উই দুজনকে দেখানো হয়েছে, ওয়েন্ট টু দ্য মিউজিয়াম, মিউজিয়ামের ছবি দেওয়া হয়েছে। ফার্স্ট তার একটা পিক্টোরিয়াল প্রেজেন্ট, দ্য গাইড শোড আস দ্য ভিক্টোরিয়ান কিচেন, শোডটা দিয়ে দেখুন অ্যারোটা পিছন দিকে দেওয়া হয়েছে, তার মানে এটাকে পাস্ট ফর্মের কথা বলছি, দুজনকে দেখিয়ে আস। দেন উই ওয়েন্ট টু সি দ্য ভিক্টোরিয়ান স্কুল, আফটার লাঞ্চ মিস্টার টেলর শোড আস দ্য সাম ক্লথস অ্যান্ড উই ড্র পিকচার্স। I like the Victorian toys and the school. My favorite parts of the toys were in the school. I learned about the Victorian toys. তার মানে এখানে যদি এই প্যাসেজটা দুবার পড়ানো হয় স্টুডেন্টদেরকে, যে দুবার আমি পড়িয়ে দিলাম, ইভেন যদি কোনো স্টুডেন্ট এরকমও থাকে যে রিডিং পড়তে পারে, রিডিং এবিলিটি নেই, তাকেও যদি এটা ব্যাখ্যা করে দিয়ে দেওয়া হয়, তার নেক্সট ফেজের ক্ষেত্রে কিন্তু সে অটোমেটিক্যালি এই পিকচারটা দেখেও কিন্তু তার কম্প্রিহেনশনটা তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ কম্প্রিহেনশন যখন করছে তখন এভাবেই কোনো একটা প্যাসেজের মধ্যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, অর্থাৎ যে কঠিন শব্দগুলো আছে সেই শব্দগুলোর মানে অল্টারনেটিভ শব্দ আমরা ইউজ করতে পারি, বা তার পিক্টোরিয়াল প্রেজেন্টেশন যদি ছোট করে দিয়ে দেওয়া হয়। এনসিইআরটি যদি এটা নিয়ে কাজ করছে, ওনাদের বইগুলোকে এভাবে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে আর কি। হয়তো ইন ফিউচার আমরা সমস্ত বইগুলোকে এভাবে পেয়ে যাব। তো যদি এই পিক্টোরিয়াল প্রেজেন্টেশন মানে কঠিন শব্দগুলোর ক্ষেত্রে আগে দেখবেন অনেক আগে বইগুলো দেখতে সমার্থক শব্দগুলো দেওয়া থাকতো, সিমিলার মিনিংগুলো দেওয়া থাকতো, তার জায়গা থেকে যদি একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন দিয়ে দেওয়া হয় তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। স্ট্র্যাটেজিক নেটওয়ার্কের মধ্যে অ্যাকশন অ্যান্ড এক্সপ্রেশনের জায়গা থেকে কীভাবে প্ল্যান, এক্সিকিউট অ্যান্ড মনিটর দ্য স্কিলস, এখানে ক্ষেত্রে এক্সিকিউটিভ ফাংশনই একটা, এক্সপ্রেশন অ্যান্ড দ্য কমিউনিকেশন অ্যান্ড দ্য ফিজিক্যাল অ্যাকশন। এক্সিকিউটিভ ফাংশনের ক্ষেত্রে অনেক সময় হয় যে আমার গোলটাই আমি সেট করতে পারছি না, অর্থাৎ আমি কতটা অ্যাচিভ করব, আমার দ্বারা কতটা অ্যাচিভ করা সম্ভব, এই অ্যাপ্রোপ্রিয়েট গোলটাই আমি ঠিক করতে পারছি না। সাপোর্ট প্ল্যানিং এন্ড দ্য স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট এবং ক্যাপাসিটি অফ মনিটরিং দ্য প্রোগ্রেস, এইটা এর মধ্যে পড়ে। ইউজ মাল্টিপল মিডিয়া ফর কমিউনিকেশন, tool construction, the compositions and the graduated level for support of the practice and the performance. Physical action এর মধ্যে various mode, methods of response and the navigations, optimize use to tool and the assistive technology, এখানে ডিভাইস করার কথা ব্যবহার করা হচ্ছে, বা অন্য মডেলের ক্ষেত্রে এখানে আমরা কমনলি যেটা ইউজ করে থাকি অনেক ক্ষেত্রেই যে ড্রামাটাইজেশন মেথড। ইভেন খেয়াল করে দেখবেন গ্রামের দিকে বা অনেক সময় স্টেজে বড় বড় একটা যারা অভিনয় করেন দেখবেন বড় বড় সংলাপ মুখস্থ বলে যাচ্ছেন। ইভেন গ্রামের দিকে খেয়াল করে দেখবেন অনেক মানুষ আছেন যারা রিডিং পড়তে পারেন না কিন্তু বড় বড় ডায়লগ কিন্তু মুখস্থ বলে যাচ্ছেন। অর্থাৎ যখন আমাদের কাইনাস্থেটিক মুভমেন্ট দিয়ে বডি মুভমেন্টের সঙ্গে সংলাপকে অ্যাসোসিয়েট করা হয়, ড্রামাটাইজেশনকে সংলাপের সঙ্গে অ্যাসোসিয়েট করা হয়, কবিতার সঙ্গে অ্যাসোসিয়েট করা হয়, তখন অনেক সময় কিন্তু এটা সুবিধা হয়। অর্থাৎ কোনো একটা কবিতাকে মনে রাখবার জন্য শুধুমাত্র আপনি ক্ল্যাপিং দিয়ে করতে পারেন, পাকে ট্যাপ মানে আতা গাছে ততা পাখি, অর্থাৎ পায়ে যদি ট্যাপ করে করেও করেন তাহলেও দেখবেন এই যে ট্যাপিংটা কোনো একটা স্টুডেন্ট যখন মিস্টেক করছে তখনই আইডেন্টিফাই করতে পারবেন যে স্টেপগুলোকে ফলো করতে পারছে না, ইজিলি এগুলো থেকে আইডেন্টিফাই করা সম্ভব।
নেক্সট হচ্ছে এনগেজমেন্ট হোয়াই লার্নিং, মানে আমি শিখবো কেন, মানে আমাকে মোটিভেশন দরকার আছে কিনা। প্রোভাইড অপশনস ফর দ্য রিক্রুটিং দ্য ইন্টারেস্ট, স্টুডেন্টের ইন্টারেস্টটা গেইন করবার জন্য তার মধ্যে কতগুলো পয়েন্টস দেখানো হয়। প্রোভাইড অপশনস ফর সাস্টেনিং এফোর্ট অ্যান্ড দ্য পারসিস্টেন্সি। এই মুহূর্তে এই এনগেজমেন্টের জায়গাতে আরেকটা হচ্ছে সেলফ রেগুলেশন। এই তিনটে জায়গা থেকে খুব অন্যভাবে ব্যাপারটাকে যদি দেখেন আপনারা খেয়াল করে দেখবেন, খুব ছোট বাচ্চারা এখনকার দিনে এসে বলেন যে আমার ছেলে মোবাইলে ইউটিউব, মানে 2 বছর 2.5 বছর বয়স, সে মোবাইল থেকে গান ডাউনলোড করতে পারে, কবিতা ডাউনলোড করে নিতে পারে, বা তার পছন্দের অ্যাক্টিভিটিসগুলো সে খুলে নিতে পারে, কিন্তু সে বইয়ের জায়গা থেকে দেখতে পাচ্ছে না। মাথায় রাখবেন, মেশিন লার্নিং আর ম্যানুয়াল লার্নিং এর মধ্যে হেল অ্যান্ড হেভেল ডিফারেন্স আছে। মেশিন লার্নিং যখন হবে তখন তার মধ্যে একটা ইমিডিয়েট ফিডব্যাক থাকে, আর এই মেশিন লার্নিং এমনভাবেই তৈরি, মানে এই মুহূর্তে এটাকে এমনভাবেই তৈরি করা হয় যাতে করে স্টুডেন্টরা অটোমেটিক ওর প্রতি এনগেজ হয়ে পড়ে। কিন্তু এটা যখন একাডেমিক লার্নিংয়ের জায়গা থেকে, যখন ম্যানুয়াল লার্নিংয়ের জায়গা থেকে হয়, তখন স্টুডেন্টদের মধ্যে এই পারসিস্টেন্সির অভাব থাকে। অর্থাৎ সে অ্যাচিভমেন্টটা করলো, ইনিশিয়াল অ্যাচিভমেন্টটা করলো, কিন্তু এটাকে যখন সে কন্টিনিউয়াস চালাতে হয় তখন সেই এফোর্টটা কিন্তু দিতে পারে না, এবং তার অনেক ক্ষেত্রেই হয়। খেয়াল করে দেখবেন যে অনেক ক্ষেত্রে তার রেগুলেশনের মধ্যে প্রবলেম মানে হচ্ছে কোপিং স্কিল। অর্থাৎ এখন আমরা আমাদের ক্লিনিকগুলোতে ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাই যে কোনো একটা বাচ্চা, বাবা মারা এসে সবসময়ের জন্যই বলেন যে বাচ্চা কাজ করছে, কিন্তু যাই কঠিন কাজ স্টার্ট হলো সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করে, শুয়ে পড়ে, গড়াগড়ি খায়, করতে চায় না, বা ও সমস্ত কিছু কাজ করবে, লিখতে চায় না, লেখার কাজ করবে না। অর্থাৎ একটা সার্টেন স্টেজের পরে তার আর কোপিং স্ট্র্যাটেজি নেই, একটা সার্টেন স্টেজের পরে তার আর মানে অ্যাফোর্ড করবার মতো ক্ষমতাটাই নেই, বা তার সেই ট্রেনিংটাও নেই। এই যে অপটিমাইজ মোটিভেশনের যে জায়গাটা, এটাতেও যদি আমরা কাজ করতে না পারি তাহলেও কিন্তু আমরা স্টুডেন্টকে অ্যাচিভ করাতে পারবো না। এখানে ক্ষেত্রে এই এনগেজমেন্টটাকে 3টে পার্টে আমি ভাগ করেছি। একটা হচ্ছে প্রি টিচিং এনগেজমেন্ট, একটা হচ্ছে ডিউরিং দ্য টিচিং, একটা হচ্ছে পোস্ট টিচিং। প্রি টিচিং এর ক্ষেত্রে অর্থাৎ আগে যদি আমি চয়েস দিই, বোর্ড ওয়ার্ক করাই, এক্সপ্লোরেটরি ওয়ার্ক করাই, বা অ্যাডিকুয়েট টাইম দিই স্টুডেন্টের জন্য, মে নট নিড মাচ ফেসিলিটিং বাই দ্য টিচার, মানে যদি প্রথম থেকেই যে তুমি কি করতে চাইছো, মানে কোন কোন কাজগুলো করবে, অর্থাৎ আগে থেকে যদি অনেকগুলো অপশনস দেওয়া হয় তাহলে অনেকটা সুবিধা হয়। ডিউরিং দ্য টিচিং এর ক্ষেত্রে ইনফরমেশন ডিজাইন, সেন্সোরিয়াল ডিজাইন, ইন্টারাক্টিভ ডিজাইন, অর্থাৎ আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটার মধ্যে এমনভাবেই করছি যেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে বাধ্য হন। যেহেতু আপনাদের ট্রেনিং প্রোগ্রামটা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে, সেটা হয়তো বোঝাতে পারছেন না, আপনারা একবার ক্লাসরুমের মধ্যে করতে পারেন, জাস্ট একটা অ্যাক্টিভিটিস আমি বলছি, আপনারা করতে পারেন ক্লাসরুমের মধ্যে। প্রত্যেকটা স্টুডেন্টকে বলবেন একজনের হাতটা ধরতে, মানে একজনের হাতটা ধরতে, তারপরে একজনের হাতটা এরকম করে নাড়াতে আরম্ভ করবেন যাতে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নড়তে আরম্ভ করে, মানে একজন নাড়াচ্ছে, তারপর থেকে আরেকজন, তারপর থেকে আরেকজন, তারপর থেকে আরেকজন, এভাবে গেল। একটা সার্টেন পর মাঝখান থেকে কয়েক জায়গা থেকে ব্রেক করে দেবেন, যেখান থেকে ব্রেক করবেন ওখান থেকে স্টপ হয়ে যাবে। অর্থাৎ লোডশেডিং এর সময় যেভাবে আমাদের ওয়েভটা যায়, অর্থাৎ আমাদের তারের মধ্য দিয়ে যে মানে যে লোডশেড এটা যায়, কি বলবো, ইলেকট্রিক যে ফ্লোটা যায়, এটা কিভাবে কাট আউট হয় এটা বোঝানোর জন্য এই অ্যাক্টিভিটিস আপনি করাতে পারেন। বা অনেক সময় এরকমও কাজ করাতে পারেন, একজন ছেলে এবং একজন মেয়েকে দিয়ে a + b এর হোল স্কোয়ার, a² + 2ab + b²। একজন ছেলেকে a করলেন, মেয়েকে b, দুজনকে পাশাপাশি দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে যদি ইন্টারঅ্যাক্ট করা হয়, মানে একজন স্টুডেন্ট আগে যাবে, মানে এ আগে গেল, তারপর বি গেল, মানে ইন্টারঅ্যাক্ট যেভাবে করানো সেগুলো করবেন, আর বাকি একজনকে বলবেন বোর্ডের মধ্যে নোট করবার জন্য। এখানে এই কথাগুলো বলছি কারণের জন্য, ক্লাসের মধ্যে আপনার যে ছেলে মেয়েটি পিছিয়ে আছে, ধরুন তাকে আমাকে এনগেজ করতে হবে, হয়তো a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা তার শেখার মতো এবিলিটি নেই, কিন্তু তবুও ক্লাসের মধ্যে তার প্রেজেন্ট থাকাটা ইম্পর্টেন্ট, তার পার্টিসিপেশনটা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে তাকে অ্যাজ এ ভলেন্টিয়ার আপনি এ রোল প্লে করতে বলতে পারেন, বি রোল প্লে করতে বলতে পারেন। তার মানে তার ওই কাজের মধ্যে পার্টিসিপেট করলো, এবং এই পার্টিসিপেশনটার ফলে সে ক্লাসের মধ্যে দুষ্টুমি করবার বা অন্যকে ডিস্টার্ব করবার কোনো অপশানটাই পাবে না। বা কাইনাস্থেটিক লার্নার যারা, বা মোটর বেসড লার্নিং যারা পছন্দ করে, তাদের ক্ষেত্রে যখন আমরা এই ড্রামাটাইজেশন মেথড ইউজ করি, বা আমরা যখন হ্যান্ডস অন এক্সপেরিমেন্টাল মেথড যখন ইউজ করি, তারা অনেক বেশি পরিমাণে কিন্তু এনগেজড হয়। তো সেভাবে ডিউরিং দ্য অ্যাক্টিভিটিস আমরা প্ল্যান করতে পারি। পোস্ট টিচিং এর ক্ষেত্রে চয়েস দিতে পারি, মোর স্পেসিফিক, ছোট ছোট পেয়ার করতে পারি। এখানে পেয়ার করবার ক্ষেত্রে নিয়ম আছে, এটা অটিজমের ক্ষেত্রে হয় বা এমনিতে। ইন জেনারেলি বাই নেচার আমরা গ্রুপিং পছন্দ করি, ইন জেনারেলি বাই নেচার আমরা। ইভেন যদি আজকে আপনাদের ট্রেনিং প্রোগ্রামটা
ফিজিক্যাল মোডে হয়, মানে সবাই যদি এক জায়গাতে বসেন এবং আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনারা কে কোথায় বসেছেন, খেয়াল করে দেখবেন আপনি যার পাশে বসেছেন যদি গোটা হলের মধ্যে কেউ আপনার একজন পূর্ব পরিচিত হয় আপনি তার পাশে গিয়ে বসবেন, বা কোনো সার্কেল থেকে যারা এসেছেন তারা এক জায়গায় বসেছেন, বা সেম ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছেন তারা এক জায়গায় বসেছেন, তাহলে বাই নেচার আমাদের ব্রেন একটা গ্রুপিং পছন্দ করে। সো এই গ্রুপিংটাকে আমি একাডেমিক্যালি কি করে ব্যবহার করব, এই যে গ্রুপিংটা পছন্দ করে, মানে সবাই আপনারা টিচার, তারপরেও আপনার সার্কেল ওয়াইজ, আপনার স্কুল ওয়াইজ, জোন ওয়াইজ আপনি এক জায়গায় বসাটা কমফোর্ট ফিল করছেন। এই যে কমফোর্ট ফিলের জায়গাটা ইনিশিয়ালি স্টুডেন্টকে দিতে হবে, অর্থাৎ প্রথম দিকে যখন আমি গ্রুপিংটা করছেন তখন তারা যাকে পছন্দ করে সেই জায়গা থেকে দিলেন, পরের দিকে আস্তে আস্তে গ্রুপের ক্ষেত্রে গ্রুপিংয়ের জায়গাগুলোকে যদি চেঞ্জ করেন, যারা মানে ডিসিমিলার গ্রুপ, মানে যার সঙ্গে আমি গ্রুপে কাজ করতে চাই না তেমন মানুষের সঙ্গে যদি আমি দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে নেগেটিভ গ্রুপ, প্রথম দিকে ইজি গ্রুপ ইজি টাস্ক, পরের দিকে আসবে ডিসিমিলার গ্রুপ ইজি টাস্ক, পরের দিকে ডিসিমিলার গ্রুপ এবং টাফ টাস্ক। এইভাবে আস্তে আস্তে আমাদের গ্রুপিং নেচারটা বা ইন্ডিভিজুয়ালিস্টিক বিহেভিয়ারটা থেকে গ্রুপ বিহেভিয়ারকে আমরা ডেভেলপ করে থাকি। অ্যাডিকুয়েট টাইম ফর কমপ্লিট, মানে সবার জন্য একই রকম টাইম নয়, কারোর ক্ষেত্রে বেশি কম টাইম লাগতে পারে, তো সেই জায়গাটাকে আমাদের দেয়া। এরপর এখানে যেটা দেখাতে চাইবো আর কি, ইউডিএল বেস যে লেসন প্ল্যানের যে ফরম্যাট, লেসন প্ল্যানের ক্ষেত্রে আপনাদের আমি জাস্ট লেসন প্ল্যানের ফরম্যাটটা দেখাচ্ছি, পরের দিকে লেসন দিয়ে দেখাবো যে কিভাবে সেটা ক্ষেত্রে করা যেতে পারে। এটা একটা কমন ফরম্যাট, আপনারা যেভাবে ফরম্যাট করে এসেছেন সেই ফরম্যাট, মানে একই রকমই ফরম্যাট, মানে ডিএড ট্রেনিং এর সময় বা বিএড ট্রেনিং প্রোগ্রামের সময় যেভাবে করেছেন মোর অরলেস একই রকমই ফরম্যাট, শুধু প্রথম দিকে প্রথম পার্টটা যেমন ডেমোগ্রাফিক ইনফরমেশন থাকে, টপিক, সে সমস্তগুলো একই রকমই থাকে। পরের যে পার্টটা, মানে এই সেকেন্ড পার্টটা জেনারেল লেসন প্ল্যানের মধ্যে যে ফরম্যাট আপনারা ডিএড এলটি করে থাকুন, মানে এলিমেন্টারি এডুকেশনের উপর ট্রেনিং করে আসুন, বা বিএড করে আসুন না কেন, দেখবেন জেনারেল লেসন প্ল্যান ফরম্যাটের মধ্যে এই সেকেন্ড পার্টটা নেই, নিডিং এক্সট্রা সাপোর্ট, এই যে পার্টটা, এখানে তিনটে পার্ট আছে এখানে ক্ষেত্রে, অ্যাডাপ্টেশন মডিফিকেশনস, ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন সাপোর্ট অ্যান্ড দ্য আদার নিডস অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস। অ্যাডাপ্টেশন মডিফিকেশন মানে হচ্ছে অর্থাৎ ক্লাসের মধ্যে আপনি যে গ্রুপটাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন প্রথম থেকেই আপনি শিওর হয়ে যাচ্ছেন কার জন্য কি ধরনের অ্যাডাপ্টেশন লাগবে। কি ধরনের অ্যাডাপ্টেশন মানে হয়তো হতে পারে কারোর জন্য আপনার কাট আউট চেয়ার লাগবে, তার প্রবলেম বিহেভিয়ার মানে হাইপার অ্যাক্টিভিটি আছে, কারোর জন্য হয়তো এক্সট্রা টাইমের প্রভিশন লাগবে, কারোর জন্য হয়তো রিডার লাগবে, কারোর জন্য হয়তো আপনার রাইটার স্ক্রাইব লাগবে, অর্থাৎ কি এক্সট্রা সাপোর্ট আপনার ওই ক্লাসের জন্য লাগবে, কারোর জন্য ব্রেল মেটেরিয়াল লাগতে পারে, কারোর জন্য সাইন ল্যাঙ্গুয়েজ লাগতে পারে, ফাংশনাল সাইন ল্যাঙ্গুয়েজেরও লাগতে পারে, অর্থাৎ কি এক্সট্রা লাগবে সেটাকে আইডেন্টিফাই করা। সেকেন্ড পার্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন সাপোর্ট, ফর এক্সাম্পল যদি ইংলিশে ক্লাস হচ্ছে আমাকে এটা মাদার টাঙে কনভার্ট করতে হবে কিনা, বা তার বাইলিঙ্গুয়াল করতে হবে কিনা, বা তার যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ, তার যে আঞ্চলিক ভাষা, বা তারা যে ভাষায় বাড়িতে কথা বলে সেই ভাষাটাকে ট্রান্সলেট করতে হবে কিনা, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাকে সাইন ল্যাঙ্গুয়েজ বা নন ভার্বাল কিউজ ইউজ করতে হবে কিনা অ্যাজ এ টিচার। নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ যদি আমাকে ইউজ করতে হয় তাহলে আমি যে প্যাসেজটা পড়াতে যাচ্ছি সেই প্যাসেজ রিলেটেড যে শব্দগুলো আছে আমাকে তার ফাংশনাল অ্যাটলিস্ট কোডগুলো একটু দেখে আসতে হবে। ইভেন সাইন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি বা সাইন ল্যাঙ্গুয়েজের যে সেন্ট্রাল বোর্ড আছে দিল্লিতে, ওনারা এই মুহূর্তে আমাদের সমস্ত বইগুলোকেই সাইন ল্যাঙ্গুয়েজে বা ফাংশনাল সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার চেষ্টা করছেন। আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ আর ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, আমাদের এখানে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ফলো করা হয়, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার চেষ্টা করছেন। তো আমি বলছি না যে আপনাকে সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে হবে, যেটা আপনি করতে পারেন আপনার এই শব্দটাকে আমরা বৃষ্টি বোঝাই যেভাবে বোঝাই, ডান্স এর সময় পাখি ওড়ানো যেভাবে বোঝাই, বা পাহাড় যেভাবে বোঝাই, তো মানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সম্পর্কে আপনার কি ধরনের কোড আপনি ইউজ করতে পারেন সেটা দেখে নেওয়া। আর যদি মনে হয় যে আপনি পারবেন না, আপনি জানেন না, মানে সেগুলো কীভাবে সাইনে দেখাতে হয় আমি জানি না, তাহলে আমরা যেটা ইউজ করতে পারি সেটা বলা পেক্স, PECS, পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম। পেক্স মানে হচ্ছে নন ভার্বাল স্টুডেন্টদের জন্য আমরা জেনারেলি ব্যবহার করে থাকি, অটিজমের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ স্টুডেন্টটি তার যে নিডসটা সেটা ওই পিকচার কার্ড দেখে দেখাবে। আদার নিডস বা চ্যালেঞ্জেসের মধ্যে যেমন হচ্ছে আপনার দেখা দেবেন হিয়ারিং এর লাগবে কিনা, কারোর ক্ষেত্রে হুইল চেয়ার লাগবে কিনা, এই ব্যাপারগুলো এখানের মধ্যে থাকবে। লার্নিং অবজেক্টিভস, এখানে আপনারা আগে লেসন প্ল্যানেই শিখেছেন, এখানে শুধুমাত্র আমি যেটা আলোচনা করব তিনটে পার্টে ব্যাপারটাকে ভাগ করতে হবে। একটা হচ্ছে সাম গ্রুপ,
একটা হচ্ছে মোস্ট গ্রুপ, একটা হচ্ছে ফিউ গ্রুপ। তিনটে গ্রুপ কারা কারা? আগে মোস্ট গ্রুপটা। মোস্ট গ্রুপ মানে হচ্ছে অ্যাভারেজ, ক্লাসরুমের মধ্যে যে অ্যাভারেজ গ্রুপ অফ লার্নার যারা আছে তাদের কথা এখানে বলা হচ্ছে। সাম গ্রুপ মানে হচ্ছে অর্থাৎ ক্লাসের মধ্যে যে স্টুডেন্টদের নলেজ গ্যাপ আছে, অর্থাৎ ক্লাসের মধ্যে ইনস্ট্রাকশন ফলো করতে যাদের অসুবিধা হয়। আমি এখানে কিন্তু কোথাও বলছি না, স্পেসিফিক্যালি উল্লেখ করছি, কোথাও বলছি না যে যারা ডিসেবল তারা সামের মধ্যে পড়বে, নট নেসেসারি। অর্থাৎ ক্লাসের মধ্যে ইভেন যারা সো কল নর্মাল, যার মধ্যে কোনো রকম কোনো অসুবিধা নেই, তারাও কিন্তু কোনো কোনো টপিকের ক্ষেত্রে সাম গ্রুপের মধ্যে পড়তে পারে, আবার অন্য টপিকের ক্ষেত্রে মোস্ট গ্রুপের মধ্যে পড়তে পারে। ফর এক্সাম্পল, কোনো একজন স্টুডেন্ট ম্যাথসে খুবই ভালো, তাহলে ম্যাথসের ক্ষেত্রে সে হয়তো যে গ্রুপের মধ্যে পড়ছে, অপরদিকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তার উইকনেস আছে, তখন অন্য একটা গ্রুপের মধ্যে পড়তে পারে। অর্থাৎ স্টুডেন্টের যা এবিলিটি, স্টুডেন্টের যা ইনস্ট্রাকশন ফলো করার ক্ষমতা, তার উপর বেস করে এই গ্রুপিংটা হবে, সাম, মোস্ট অ্যান্ড ফিউ। মোস্ট হচ্ছে অ্যাভারেজ গ্রুপ অফ স্টুডেন্ট, সাম মানে হচ্ছে তার যারা হচ্ছে যাদের মধ্যে অসুবিধা আছে, আর ফিউ মানে ক্লাসের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে কিছু ছেলে মেয়ে থাকে যারা বাড়িতে আগেই পড়ে নিয়েছে লেসনটা, অর্থাৎ তার কাছে জানা, লেসনটা তাকে নতুন করে আর শিখতে হবে না। ক্লাসে টিচার যখন পড়াচ্ছেন তখন সে জানে, যেহেতু সে জানে তার জন্য তার মধ্যে ইনঅ্যাটেন্টিভনেস কাজ করতে পারে। এই গ্রুপের স্টুডেন্টটাকেও আপনি কিভাবে ডিল করবেন, আর যে ক্লাসের মধ্যে বেশি জানে, যার কাছে ইনফরমেশনটা আছে, তাকেও কিভাবে ডিল করবেন সেটাও আমাদেরকে আগে থেকে দেখে নিতে হবে। নেক্সট হচ্ছে প্রি অ্যাসেসমেন্ট বা কারেন্ট লেভেল। ওইভাবেই আমার কারেন্ট লেভেল, সামের জন্য আলাদা করে কারেন্ট লেভেল দেখতে হবে, মোস্টের জন্য এবং ফিউর জন্য কারেন্ট লেভেলটা দেখতে হবে। ওপেনিং জেনারেল লেসন প্ল্যানে যেভাবে আমরা মোটিভেশন লিখে এসেছি, বা মোটিভেশনের লাস্ট পার আপনারা জানেন অ্যানাউন্সমেন্ট থাকে যে আমি আজকে টপিকটা পড়াতে আসছি, এখানে ক্ষেত্রে সেম কাজই থাকবে, শুধু পার্থক্যের জায়গাটা হচ্ছে এখানে ক্ষেত্রে আপনাকে ইউডিএল টাস্কের মধ্যে, যেগুলো আমি আগেই বলে এসেছি যে টাস্কগুলো রিপ্রেজেন্টেশন, এনগেজমেন্ট বা এক্সপ্রেশন, এই তিনটের মধ্যে কোন পার্টটাকে আপনি ব্যবহার করছেন সেটা এখানে ক্ষেত্রে দেখাতে হবে। লেসন অ্যাক্টিভিটি, মেন লেসন প্ল্যানের যখন কাজটা আসছে তখন পড়ানোর ক্ষেত্রেও ইউডিএল টাস্কের যে কোন কাজগুলোকে আপনি ব্যবহার করছেন সেটা এখানে দেখাতে হবে। এটাও আমি দেখাচ্ছি লেসন প্ল্যানের মধ্যে। নেক্সট হচ্ছে গাইডেড প্র্যাকটিস, অর্থাৎ আপনার মোটিভেশন হয়ে গেছে, ক্লাসে টপিকটা ডিসকাস করা হয়েছে, এবার স্টুডেন্ট প্র্যাকটিস করছে। তার কেমন অবস্থায় প্র্যাকটিস করবে? 1:1 প্র্যাকটিস করতে হবে তাকে, তার স্মল গ্রুপের মধ্যে প্র্যাকটিস করবে না লার্জ গ্রুপের মধ্যে প্র্যাকটিস করবে, এবং কোন প্রিন্সিপালটাকে আপনি ফলো করছেন সেটাও এখানে ক্ষেত্রে দেখানোর দরকার হয়ে পড়ে। ক্লোজিংয়ের ক্ষেত্রে কিভাবে আপনি টপিকটাকে কনক্লুড করবেন, স্টুডেন্টকে ইভ্যালুয়েট করবেন কিভাবে, স্টুডেন্টকে ফিডব্যাক দেবেন কিভাবে, এই পুরো ব্যাপারটা ক্লোজিংয়ের মধ্যে থাকে। আর এখানে যেটা থাকে ডিফারেন্সিয়েশন ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনস্ট্রাকশনটা কার জন্য কীরকম হবে আমি দেখাবো সেটা। মোস্ট গ্রুপের জন্য কেমনভাবে হবে, সামের জন্য কেমন হবে, ফিউর জন্য কেমন হবে। আর টেকনোলজি বা টিচিং লার্নিং মেটেরিয়াল যেগুলো ব্যবহার করছেন, তাহলে আপনার ক্লাসের যে গ্রুপটা যেমন আছে, মানে কার জন্য আমার ইন্টেন্সিভ মেটেরিয়াল লাগবে, ধরুন কারোর জন্য পাওয়ার পয়েন্ট প্রজেক্টর লাগতে পারে, কারোর জন্য তো ল্যাপটপ নিয়ে গেছেন সেটা লাগতে পারে, মানে অডিও ভিজুয়াল মেটেরিয়াল কারোর জন্য লাগছে, কারোর জন্য ফ্ল্যাশ কার্ডস লাগছে, কারোর জন্য চার্ট লাগছে, বা কারোর জন্য হয়তো টেক্সট বুকই যথেষ্ট। তো এই যে বাইফার্কেশনটা, এইটা আমাদেরকে করে নিতে হবে। এবার একটা আমি টপিক দিয়ে দেখাচ্ছি যে কীভাবে ব্যাপারটা ব্রেক করা হয়েছে। ম্যাথামেটিক্সে একটা টপিক, ক্লাসের মধ্যে দুজন স্টুডেন্ট আছে, সান্নিয়া অ্যান্ড আছে হামিদ। এখানে ক্ষেত্রে এই যে দুজন স্টুডেন্ট, তাদের মধ্যে লার্নিং প্রবলেমস আছে, এবং এই লার্নিং প্রবলেমস আছে বলেই তাদের যে টার্গেটটাকে আলাদা করে ভাগ করে নিয়েছি টার্গেটগুলোর ক্ষেত্রে, যে স্টুডেন্টরা কীভাবে টু রেকগনাইজ, নেম অ্যান্ড আইডেন্টিফাই অল কয়েন্স। অপরদিকে এখানে হামিদের ক্ষেত্রে টু আইডেন্টিফাই হুইচ কয়েন্স আর ওর্থ মোর দ্যান আদার ফ্রম এ চয়েস অফ 3। সো দুটো গোলের ক্ষেত্রে দেখুন দুটো আলাদা গোল থাকছে। এবার নিচের দিকের যে পার্টগুলো আমি আগেই বলেছি, অল স্টুডেন্ট, মোস্ট অ্যান্ড সাম, তাহলে অল স্টুডেন্ট একটা গোল থাকছে আমার জন্য, মোস্ট কিছু স্টুডেন্টের জন্য, আর আমার হচ্ছে সাম কিছু স্টুডেন্টের জন্য। অর্থাৎ অল স্টুডেন্টের ক্ষেত্রে হ্যাভ এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং কয়েন্স, হ্যাভ এক্সপিরিয়েন্স অফ এক্সচেঞ্জিং দ্য কয়েন্স অফ গুডস। এখানে মোস্ট স্টুডেন্টের ক্ষেত্রে থাকছে রেকগনাইজ সাম অফ দ্য কয়েন্স উইথ সাপোর্ট, আর রেকগনাইজ অল দ্য কয়েন্স সাম স্টুডেন্টের ক্ষেত্রে। বি এবল টু আইডেন্টিফাই দ্য কারেক্ট মানি টু এক্সচেঞ্জ ফর গুডস উইথ সাপোর্ট। এখানে ক্ষেত্রে বি এবল টু আইডেন্টিফাই দ্য কারেক্ট মানি টু এক্সচেঞ্জ ফর গুডস উইথ সাপোর্ট অফ ইন্ডিপেন্ডেন্টলি। সো এখানে তিনটে গ্রুপ যদি দেখেন, তাহলে ওখানে যেমন বলেছিলাম মোস্ট মানে অ্যাভারেজ গ্রুপ অফ স্টুডেন্ট একটা,
একটা হচ্ছে পিছিয়ে পড়া ছেলে মেয়ে, আর অপর দিকে আমার ব্রাইট ছেলে মেয়ে ক্লাসের মধ্যে থাকতে পারে। এবার এখানের মধ্যে আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে ক্ষেত্রে আরও স্পেসিফিক্যালি একটা প্রেডিকশন অ্যান্ড দ্য অবজারভেশনের ক্লাস। আমার যে মেটেরিয়াল লাগতে পারে সেগুলো হচ্ছে আইস কিউব, জ্যাম জার, স্টপ ওয়াচ, ওয়ার্কশিটস। স্টুডেন্টদের কতগুলো স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভিটিসের মধ্যে প্ল্যানটা কীভাবে করা হবে তার অ্যাক্টিভিটিসটা এখানে প্ল্যানটা দিয়ে দেওয়া আছে, মানে স্টেপ বাই স্টেপ activities plan টা এখানে দেওয়া আছে। Pupils to place the ice cube in the variety of locations and to predict the time it will take for them to melt completely. Pupils to select the location to predict which will be the quickest to melt and which the slowest, and to give the approximate times and discuss the reason. তারা তিনটে কাজ, একটা হচ্ছে জায়গা আইডেন্টিফাই করছে মেল্ট করবার জন্য, একটা হচ্ছে তারা কম্পেয়ার করছে যে কোনটা আগে কোনটা পরে হচ্ছে, আর একটা হচ্ছে নোট ডাউন করছে পরের দিকে তারা একটা রিজনগুলো খোঁজার চেষ্টা করছে। এখানে অ্যাক্সেস অ্যান্ড ডিফারেন্সিয়েশনের 2 লেভেল অফ ওয়ার্কশিটস, রেকর্ডস ইউজিং দ্য স্টপ ওয়াচ, আদার সিম্পল ল্যাঙ্গুয়েজ, কুইকার অ্যান্ড দ্য স্লোয়ার। তাহলে এখানে ক্ষেত্রে কেউ স্টপ ওয়াচ দিয়ে দেখছে, আবার যাদের ক্ষেত্রে প্রবলেম আছে তারা কুইকার স্লোয়ার এটা দিয়ে আইডেন্টিফাই করছে। এখানে আউটকামসগুলোকে দেখানো হয়েছে। এবার স্টুডেন্টের ক্ষেত্রে দেখুন দুটো স্টুডেন্টের ক্ষেত্রে কীভাবে আসছে। রাহুলের ক্ষেত্রে বিকজ অফ হিজ ফিজিক্যাল এবিলিটি, মানে রাহুলের ক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে। রাহুল উইল নিড টু সাপোর্ট ইন ম্যানেজিং দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস উইদিন দিস লেসন। রাহুলকে পেয়ার করা হয়েছে জয়শ্রীর সঙ্গে, এবং জয়শ্রী প্রোভাইড হিম উইথ দ্য লার্জ জার, যেখানে মেটেরিয়ালগুলোকে মানে জারটা যে বড় জার দিয়ে দেওয়া হয়েছে যাতে করে পড়ে না যায়, এবং ডায়াসেম জার ব্যবহার মানে ম্যাট ব্যবহার করতে বলা হয়েছে যাতে ছড়িয়ে যে না পড়ে। গিভ রাহুল ওয়ার্কশিটস অন দ্য ল্যাপটপ সো দ্যাট হি ক্যান রেকর্ড দ্য রেজাল্ট। Rahul is one of the most able group students but should be able to make prediction and record the result accurately. See, এখানে ক্ষেত্রে রাহুলের ক্ষেত্রে মনে হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক নম্বর ফিজিক্যালি চ্যালেঞ্জ বলেই তার সঙ্গে আমি পেয়ার করেছি একজন স্টুডেন্টকে, কিন্তু কগনিটিভ জায়গা থেকে রাহুলের কোনো অসুবিধার জায়গা নেই। সে তাকে কম্পিউটার দিয়ে দিলে অর্থাৎ সাপোর্টিভ ডিভাইস দিয়ে দিলে তার কাজটা সে নিজে থেকেই করতে পারে। অপরদিকে সুনীলের ক্ষেত্রে দেখুন সুনীলের মধ্যে একটু হাইপার অ্যাক্টিভিটি আছে। Priorities for Sunil, মানে সেম কাজের মধ্যে সুনীলের ক্ষেত্রে প্রায়োরিটিস কি? Priorities for Sunils are to remain on the task for several periods of 3 minutes during the session. অর্থাৎ কাজটার মধ্যে লেগে থাকা, তার পার্টিসিপেশন থাকাটাই ইম্পর্টেন্ট। সুনীলের সঙ্গে গ্রুপ করা হয়েছে চম্পা এবং রঘুবীরের ক্ষেত্রে, যাতে করে ওকে ফোকাস কার্ড দিয়ে মানে কার্ড দিয়ে দেওয়া হবে, কিছুক্ষণ অন্তর অন্তর ওকে রিমাইন্ডার দেবে যাতে করে টাস্কের মধ্যে থাকে। Sunil to draw the picture of the activity and encourage him back to main task 5 minutes away from the group. Important to record Sunil's social outcomes as the priority but not to ignore the science learning. Sunil to recognize that changes take place in the material to discuss why the might be. এখানে once again আরেকবার সুনীলের ক্ষেত্রে, তাহলে সুনীলের ক্ষেত্রে প্রবলেম আছে, তার হাইপার অ্যাক্টিভিটি আছে, কিছুক্ষণ সময়ের পরেই তার অ্যাটেনশনটা চলে যায়। তাকে পেয়ার করেছি আমরা চম্পা এবং রঘুবীরের সঙ্গে। তাদের অ্যাভারেজগুলো যে অ্যাভারেজ গ্রুপ অফ স্টুডেন্ট, তারা ক্লাসের মধ্যে মেন কাজটাই করবে কিন্তু সুনীলকে রিমাইন্ডার দেবে। অপরদিকে সুনীলের যে কাজটা, তার মানে এখানে সোশ্যাল সায়েন্সের যে কাজটা হচ্ছে এটা সুনীলের প্রায়োরিটি নয়। সুনীলের প্রায়োরিটি হচ্ছে যে এই গ্রুপের মধ্যে থাকাটা। আমি একদম প্রথম দিকে যখন আমার প্রেজেন্টেশন স্টার্ট করেছিলাম তখন আমি বলেছিলাম যে তিনটে কাজের কথা, একটা হচ্ছে একাডেমিক, একটা ডেভেলপমেন্টাল, একটা হচ্ছে সোশ্যাল। তো এখানে ক্ষেত্রে একাডেমিক গোলটা সুনীলের জন্য খুব ইম্পর্টেন্ট নয়, রাদার সোশ্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল গোলস আর ইম্পর্টেন্ট। তো এখানে এবারে কিভাবে আসছে দেখুন, এখানে দেখুন একাডেমিক গোল কোন জায়গাগুলো থেকে আসছে। তাহলে যেখানে প্রেডিকশনটা করছে রাহুল সেখানে একাডেমিক গোলস আসছে, যেখানে ওয়ার্কশিটের জায়গায় ল্যাপটপ কাজ করছে সেখানে আপনার একাডেমিক গোলস আসছে, আর যেখানে রেকগনাইজ করছে মেটেরিয়ালের জায়গাগুলো কোথায় কোথায় বা চেঞ্জেস যে জায়গাগুলো সেখানটা একাডেমিক গোল আসছে। সোশ্যালাইজেশনের জায়গা কোথা থেকে আসছে না, জয়শ্রীর সঙ্গে যখন আমি পেয়ার করেছি, চম্পা রঘুবীরের সঙ্গে যখন পেয়ার করা হয়েছে তখন হচ্ছে সোশ্যাল স্কিলের জায়গাগুলো থেকে আসছে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা থেকে যখন হুইল চেয়ার দিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে ফিজিক্যাল যে ডেভেলপমেন্টের যে জায়গাগুলো, ফিজিক্যাল প্রবলেমের জন্য যে ব্যাপারটা সেগুলো ডেভেলপমেন্টাল টাস্কটাকে করা হচ্ছে। অপরদিকে অ্যাটেনশন স্প্যানটাকে ডেভেলপ করা বা উইদিন ফোকাসিং দ্য অ্যাক্টিভিটি মানে কাজের মধ্যে থাকা, অ্যাটেনশন স্প্যান ডেভেলপ করা, কনসেন্ট্রেশন ডেভেলপ করা, উইদিন দ্য টাস্ক থাকা, ওয়েট টেকিং বিহেভিয়ার, এই যে ব্যাপারগুলো সেগুলোকে ডেভেলপমেন্টাল টাস্কের মধ্যে রাখা হয়। একটা লেসন প্ল্যানের মধ্যে একদিকে একাডেমিক স্কিল ডেভেলপ করছে, একদিকে সোশ্যাল স্কিল ডেভেলপ করছে, একদিকে ডেভেলপমেন্টাল স্কিলও ডেভেলপ করছে। কিন্তু আমার টার্গেট অনুযায়ী যে স্টুডেন্টটা যেমন তার গোলের জায়গাটা সেই জায়গাটা। পরের স্লাইডটাতে দেখুন, এবার এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন অফ দ্য কাজের জায়গা থেকে আসে, সরি
দেখে নিতে পারেন। এখানে গ্রুপিং এর ক্ষেত্রে দেখুন দু জায়গার ক্ষেত্রে আগে লেসন প্ল্যানের ফরম্যাটের মধ্যে ডিফারেন্স অ্যাক্সেসের যে জায়গাটা দুটো এখানে অ্যাক্সেস পয়েন্ট আমি চেঞ্জ করেছি। অ্যাভারেজ গ্রুপের জন্য অ্যাক্সেসের ক্ষেত্রে যে জার দেওয়া হয়েছে তার জায়গা থেকে রাহুলকে যে জারটা দেওয়া হয়েছিল সেই জারটা ছিল বড় জার, তার কারণ ওর ক্ষেত্রে ওটাই অ্যাডাপ্টেশনের জায়গা। ওই অ্যাক্সেসটুকু দিলেই তার কাজটা সে করতে পারবে। অপরদিকে ডায়াসাম ম্যাটের কথা বলা হয়েছিল যাতে করে তার জারগুলো ছড়িয়ে না পড়ে। আর একটা অ্যাক্সেসিবিলিটির জায়গা তাকে চেঞ্জ করে, যেহেতু সে হাতে লিখতে পারবে না তার ফিজিক্যাল ডিসেবিলিটির জন্য, তার ওয়ার্কশিটগুলো রেকর্ডেড ওয়ার্কশিট তাকে ল্যাপটপ অ্যালাউ করা হয়েছে, কম্পিউটারাইজ ওয়ার্কশিট তাকে অ্যালাউ করা হয়েছে। এখানে ক্ষেত্রে আমরা অন্য কোনো ডিভাইস নিতে পারি, তার রাইটার দিতে পারি, তাহলে এখানে রাইটার দেওয়াটা তার অ্যাক্সেসের জায়গা থেকে পড়ছে, বা তাকে আমি টিক মার্ক করে দেবো সেই জায়গাগুলো থেকে দেওয়া, বা অ্যাডাপ্টেড কোনো মেটেরিয়াল দেওয়া, এটা অ্যাক্সেসের মধ্যে পড়ছে। ডিফারেন্সিয়েশন অফ গ্রুপিং এর জায়গাটা কি না, যখন জয়শ্রীর সঙ্গে রাহুলকে গ্রুপিং করা হচ্ছে, অথবা সুনীলকে চম্পা এবং রঘুবীরের সঙ্গে যখন গ্রুপিং করা হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে ডিফারেন্সিয়েশন অফ গ্রুপিং। স্ট্রাকচারের জায়গাটা কোথায় না, ওখানে ক্ষেত্রে সুনীল টু ড্র দ্য পিকচার্স অফ দ্য অ্যাক্টিভিটি, তাহলে মেন যে কাজটা হচ্ছে সায়েন্স অ্যাক্টিভিটিসের জায়গার সঙ্গে সে ড্রয়িংয়ের কাজটা করছে, এটা স্ট্রাকচারাল জায়গা থেকে আমরা চেঞ্জটা করছি। আউটকামসের জায়গা থেকে রাহুলের ক্ষেত্রে ছিল একাডেমিক আউটকামসের জায়গা, অপরদিকে সুনীলের ক্ষেত্রে কিন্তু আমরা আউটকামসের জায়গা থেকে দেখছি যে সোশ্যালাইজেশনের জায়গাগুলো। তখন এইভাবে যদি দেখি, তার মানে প্রত্যেকটা স্টুডেন্ট ইভেন তার মধ্যে প্রবলেম আছে, একই রকম প্রবলেমটা যদিও নেই, দুজনের দু রকমের প্রবলেম আছে, কিন্তু তা সত্ত্বেও উইদিন সিস্টেমের মধ্যে থাকছে, এবং তারপরেও কিন্তু আমরা ইউডিএল টাস্কটাকে এখানে ফলো করতে পারছি। এখান থেকে যদি আরেকবার দেখে নেন তাহলে বোধহয় ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে ক্ষেত্রে পুরো ব্যাপারটার মধ্যেই লেসন প্ল্যানটাকে অ্যাক্সেসের জায়গা থেকে একাডেমিক জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছে, সোশ্যালাইজেশন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছে, ডেভেলপমেন্টাল জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছে। তাহলে যার যেভাবে কাজটা করা দরকার, যার যে ধরনের আউটকামস আমি এক্সপেক্ট করছি, তাকে সেই ধরনের কাজের সেই ধরনের জায়গার ক্ষেত্রেই আমি ইনভলভ করেছি। আর সেকেন্ড পার্টের মধ্যে যেটা দেখানো হয়েছে, এটা টিচারের জায়গা থেকে, এটা টিচার রোলের জায়গা থেকে, টিচার হিসাবে আমার এই যে অ্যাক্সেসটা কিভাবে আমি দিচ্ছি, বা গ্রুপিংটা কিভাবে আমি করছি, স্ট্রাকচারটা কিভাবে আমি চেঞ্জ করছি, আউটকামসটা কিভাবে আমি চেঞ্জ করছি, তার পুরো ডায়াগ্রামটা, তার পুরো ডেসক্রিপশনটা এখানের মধ্যে দেওয়া আছে। যদি ওটা এভাবে দেওয়া আছে, এটাকে আমি যে লেসন প্ল্যানের ফরম্যাট বললাম সেই ফরম্যাটের মধ্যেও আমরা কিন্তু দেখাতে পারি। এরপরে যে পয়েন্টস, 7 ইম্পর্টেন্ট চেঞ্জেস ইন আওয়ার প্র্যাকটিস টু ক্রিয়েট এ মোর ইনক্লুসিভ অ্যাপ্রোচ। ফার্স্ট মধ্যে, learn from expertise we have developed by increasing opportunities for learning for all professionals. যদিও ইনক্লুসিভ এডুকেশনে আস্তে আস্তে বয়স বাড়ছে, আমরা যদি দেখি আর কি আমাদের দেশের অনুযায়ী যদি আমরা ভাবি 1995টাকে যদি ল্যান্ডমার্ক অ্যাক্ট ভাবি, পার্সনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, যেখানে বা তার আগে সালমান কা কনফারেন্স 1994 যেখানে ভারত সই করেছেন, 2006-2008 UNCRPDর জায়গা। তো এই জায়গাগুলোকে যদি ল্যান্ডমার্ক ল দেখি, তাহলে 2005 থেকে আজকে 2023, এই যে 1995 থেকে 2023 এই টাইমটা জায়গা থেকে যদি দেখি, তাহলে আস্তে আস্তে ইনক্লুসিভ এডুকেশন লিগাল জায়গা থেকে হয়তো বয়স বাড়ছে, কিন্তু তা সত্ত্বেও প্রথম দিকে আমার প্রেজেন্টেশনের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছিলাম, যদি সিস্টেমের মধ্যে আমি রাখতে চাই প্রসেসটাকে, বা সিস্টেমের মধ্যে দেখাতে চাই, তাহলে আমাদের আরও বেশি এক্সপার্টাইজ দরকার। আরও বেশি এক্সপার্টাইজ তখনই সম্ভব যখন আমরা কোলাবোরেটিভ ওয়েতে কাজ করব, অর্থাৎ যিনি যেটার সঙ্গে এক্সপার্টাইজ যার আছে, মানে ফর এক্সাম্পল অ্যাজ এ রেগুলার টিচার আপনি অ্যাজ এ ম্যাথ টিচার আপনার ম্যাথে এক্সপার্টাইজ আছে, একজন ডিসেবিলিটি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে কাজ করা মানুষ হিসাবে আমার হয়তো ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ স্টুডেন্টদেরকে কীভাবে শেখাতে হয় তার এক্সপার্টাইজ আছে, আমি হয়তো ম্যাথটা অত ভালো বুঝি না। তাহলে এই দুটো জিনিসকে যদি একসাথে আমরা মার্চ করি, মানে আপনার এক্সপার্টাইজটাকে আমি ব্যবহার করছি, আমার এক্সপার্টাইজটাকে আপনি ব্যবহার করছেন, এভাবে যদি প্রফেশনাল গ্রুপিং করা হয়, তাহলে আমরা অনেক বেশি পরিমাণে শিখতে পারবো এবং স্টুডেন্টদেরকে শেখাতেও পারবো। Undertake this learning in the community group so that include education, social and health professional alongside the parents. কমিউনিটিকে ইনভলভ করা, বাবা মাকে যদি ইনভলভ করা, দুটো জায়গা থেকে। একদিকে যদি বাবা মাদেরকে রিসার্চ বলে, বাবা মারা যখন কোনো প্রসেসের মধ্যে, শুধু বাবা মারা নয়, যে কোনো প্রসেস যখন খুব ফ্রাস্ট্রেটিং প্রসেস হয়, বা ফর এক্সাম্পল আপনার পরিচিত কেউ একজন হসপিটালে ভর্তি আছে, আপনি বারবার ধরে ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার বলছে আপনার জেনে লাভ নেই, ওর যা ট্রিটমেন্ট চলছে ভালো হয়ে যাবেন, তা সত্ত্বেও দেখবেন আপনার কোথাও একটা ইচ্ছা করবে যে ওনার কী হয়েছে, কী ধরনের ট্রিটমেন্ট চলছেন, বা আপনি একবার নিজে গিয়ে টাচ করে দেখে আসতে চাইবেন বা কাছে গিয়ে দেখে আসতে চাইবেন। রিসার্চ বলে যখন আমরা কোনো একটা প্রসেসের মধ্যে ইভেন ইনভলভ হতে পারিও না,
তারপরেও যখন আমাকে পার্টিসিপেট করানো হয় ওই প্রসেসটার মধ্যে, তখন আমার স্ট্রেস এবং অ্যাংজাইটি কমে যায়। যে ধরনের আমাদের যে ডিসেবল ছেলেমেয়েরা আছে, তাদের যে বাবা মা, তাদের মধ্যে ডিপ্রেশন, প্যারেন্টাল ডিপ্রেশন, স্ট্রেস এবং অ্যাংজাইটি অনেক হাই। ইভেন এখনকার দিনে সকল যারা নর্মাল স্টুডেন্টস, কোড আনকোড নর্মাল স্টুডেন্ট, তাদের যে বাবা মা, তারাও কিন্তু ছেলে মেয়েদের একাডেমিক পারফরমেন্স নিয়ে অনেক বেশি ডিপ্রেসড, অনেক বেশি অ্যাংজাইটি প্রোন এবং অনেক বেশি স্ট্রেস প্রোন। তাদেরকে যদি আমরা সিস্টেম থেকে বাইরে রাখি, তাহলে কিন্তু কোথাও তাদের অ্যাংজাইটি কমবে না, বরং যদি আমি প্রসেসের মধ্যে তাদেরকে ইনক্লুড করতে পারি, তাহলে একদিকে স্টুডেন্টদের একাডেমিক কাজের মধ্যে তাদের ইনভলভমেন্ট বাড়বে এবং নিজেদেরও অ্যাংজাইটি এবং স্ট্রেসটা কিন্তু কম হতে পারে, এবং এটা আমাদের স্পেশাল নিডস স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে হয়। নেক্সট হচ্ছে শেয়ার আওয়ার ডেভেলপমেন্টস অ্যান্ড লার্নিং ফ্রিলি অ্যান্ড বি প্রিপেয়ার টু লার্ন ফ্রম ইচ আদার উইদাউট বিং পজেসিভ অ্যাবাউট হোয়াট উই হ্যাভ ডান। মানে পজিটিভনেসটা থাকুক, কিন্তু সেই পজিটিভনেসটা যেন আমার শেখার ক্ষেত্রে বাধা না হয়ে ওঠে, আমার শেয়ারিংয়ের ক্ষেত্রে বাধা না ওঠে, তাহলে কিন্তু এটা মেনলি করবে। নেক্সট হচ্ছে অ্যাকসেপ্ট ফেলিওর অ্যাজ এ পার্ট অফ লার্নিং অ্যান্ড নো দ্যাট উই আর স্ট্রাইভিং ফর সাকসেস। তাহলে ফেলিওরটাই ইম্পর্টেন্ট না, আমার ফেলিওর হতে পারে স্টুডেন্ট লার্নিংয়ের ক্ষেত্রে অনেক বাধা আসবে, আমাদের ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড বলি বা স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস বলি, এদেরকে মেন স্ট্রিম কারিকুলারের মধ্যে নিয়ে আসার মধ্যে অনেকবার ফেলিওর আসতে পারে, অ্যাজ এ টিচার আসতে পারে, অ্যাজ এ প্যারেন্ট আসতে পারে, অ্যাজ এ এক্সপার্ট আসতে পারে। এই ফেলিওরটাকে যদি আমি লার্নিংয়ের নেক্সট লেভেল লার্নিংয়ের রিসার্চ আকারে দেখি, নেক্সট লেভেল লার্নিংয়ের ওয়ে আউট আকারে দেখি, তবেই কিন্তু আমরা যেতে পারি। কোলেক্টিভ এভিডেন্স টু ডেমনস্ট্রেট দ্যাট আওয়ার সাকসেস আর জিনিয়াস অ্যান্ড সাস্টেনেবল। অর্থাৎ আমাদের দেশের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে রিসার্চের জায়গা ভীষণ খারাপ বা ডকুমেন্টেশনের জায়গা ভীষণ খারাপ, অর্থাৎ আমার যে এভিডেন্সগুলো, আমার যে কাজগুলো যেখানে আমি সাকসেসটা পাচ্ছি, সেগুলো যদি কালেকটিভ ফর্মে হয় এবং সেটা যদি ডেমনস্ট্রেট হয়, এবং তাহলেই আমরা একটা সাস্টেনেবিলিটি জায়গা যেতে পারি। অ্যাডভোকেট অন বিহাফ অফ চিলড্রেন অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ উই কারেন্টলি হ্যাভ লিটিল ভয়েস অর অথরিটি। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমার অধিকারগুলো আছে, তা সত্ত্বেও তারা পাচ্ছে না, এবং সেটা নিয়ে কথা বলবার লোকের সংখ্যা অনেক কম। যারা কথা বলতে পারেন, আইদার তারা নিজেরা অথবা অন বিহাফ অফ দ্য ডিসেবল চিলড্রেন যদি আমরা কথাগুলো বলি, বা ইনক্লুসিভ এডুকেশনটা প্রমোট করবার জন্য যদি আমরা আরও বেশি পরিমাণে অ্যাডভোকেট করি অন বিহাফ অফ দ্য চিলড্রেন অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, তাহলে হয়তো এই ভয়েসটা কারোর কাছে গিয়ে পৌঁছাতে পারে, একটা অথরিটি ফিগারদের কাছে পৌঁছাতে পারে, এবং তাহলে যে নেসেসারি চেঞ্জেসগুলো দরকার সেগুলোকে করা সম্ভব হবে। এনশিওর দ্যাট উই নো লঙ্গার লেভেল অ্যান্ড দ্য প্রবলেমেটিক চাইল্ড। কখনোই নয়, এটা বলেই আমার একদম শেষের দিকে, যে আমি কখনোই এদের মধ্যে প্রবলেম আছে, মানে এরা প্রবলেমেটিক চিলড্রেন, সুতরাং এদেরকে প্রবলেমেটিক চিলড্রেন বলে দাগিয়ে দিয়ে যদি আমি সিস্টেম থেকে বের করে দিতে পারি আমার সিস্টেম সেফ, এটা না করে আমি প্রবলেমেটিক চিলড্রেনকে আমার সিস্টেমের মধ্যে নিয়ে যদি আমরা এগোতে পারি, অর্থাৎ এরা আছে, থাকবে, থাকাটা কিভাবে আমি কোয়ালিটিভলি এনশিওর করতে পারি, এটা যদি করতে পারি, এবং তাতে করে আমার যে মেথোডলজি, আমরা যেভাবে পড়াচ্ছি বা যেভাবে এদের সঙ্গে ইন্টারাক্ট করছি, এটাকে যদি আর একটু কোয়ালিটিভলি এনরিচ করতে পারি আমরা, তাহলে হয়তো এদের প্রতিদিনকার জীবনের যে স্ট্রেসটা, অ্যাংজাইটিটাকে আমরা কমাতে পারি, এবং এদের সাকসেসের পথটাকেও আমরা কিন্তু এনশিওর করতে পারি। আশা করি আপনারা ইউডিএল মডেলটা ফলো করবেন, এবং আপনার যে রেগুলার প্র্যাকটিসের মধ্যে আপনারা যে প্র্যাকটিসটা করছেন তার মধ্যে দিয়ে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন, আশা করছি এরা উপকৃত হবে, এবং আগামী দিনে আমাদের সমাজ উপকৃত হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা উপকৃত হবে। অ্যাজ এ হিউম্যান বিইং অলসো আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো একটা ইনক্লুসিভ সোসাইটির প্রতি। থ্যাংক ইউ।